ঘটনাটি যখন ঘটে সময়কাল 2019 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে, যখন ঠান্ডাটা বেশ ভালোই পড়ে। যার কাছ থেকে রবি ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন তার নাম জাকির। জাকির ভাই এখন এলজিডিতে কর্মরত রয়েছেন, তবে একটা সময়ে উনি লাশবাহী ফ্রিজিং ভ্যানগুলো চালাতেন। মূলত একটি ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটেছিল, উনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপর উনি এই লাশবাহী গাড়ি চালানো ছেড়ে দেন। বর্তমানে উনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে আসলে এক্স্যাক্ট তার যে লোকেশনটা, এই লোকেশনটা রবি ভাই বলতে পারেন নাই, কারণ তার কাছ থেকে এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন আরও প্রায় 6-7 মাস আগে বা এরও বেশি সময় আগে। উনি একটি ডায়েরিতে ছোট ছোট করে কিছু পয়েন্ট লিখে রেখেছিলেন। ওনার নাম্বারটা এখন বন্ধ পাচ্ছেন বলে রবি ভাই জানিয়েছেন। জাকির ভাই খুবই ভালো একজন মানুষ এবং প্র্যাকটিসিং মুসলিম, আগে থেকেই উনি প্র্যাকটিসিং মুসলিম। হঠাৎ করে যে হয়েছেন বিষয়টা এরকম না, মানে পূর্বে থেকেই উনি এই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলছিলেন, এখনো চলছেন, যতটুকু খবর পেয়েছেন আর কি রবি ভাই। তো ঘটনাটি যখন ঘটে তখনও কিন্তু উনি বেশ ভালোই সব ধর্মীয় অনুশাসনগুলো মানতেন, সর্বোচ্চ লেভেলের চেষ্টা করতেন আর কি। যার কারণে লাশবাহী ফ্রিজিং ভ্যান চালানোর সময় তেমন কোনো ভয়ের ঘটনার অভিজ্ঞতা ওনার ছিল না। দোয়া কালাম পড়তেন। আর উনি যেই লাশবাহী ফ্রিজিং ভ্যানটা চালাতেন ওটার ভেতরে এমন একটা সিস্টেম করে রেখেছিলেন, সেটা হচ্ছে যে একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। উনি ওনার যে ড্রাইভিং সিট সেখান থেকে কোরআন তেলাওয়াত বা অন্য কোনো কিছু যেন বাজাতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের মতো করে রেখেছিলেন। আর আরও একটা সিস্টেম করে রেখেছিলেন, যদি ওই ফ্রিজিং ভ্যানের ভেতরে বিশেষ কোনো শব্দ হয় সেই শব্দটা যেন উনি পেতে পারেন, এরকম একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা উনি ওনার ওই ফ্রিজিং ভ্যানে করে রেখেছিলেন আর কি। এটা একটা কাস্টমাইজ করে উনি এটা করেছিলেন। সাধারণত এই ফ্রিজিং ভ্যানগুলো কিন্তু এয়ার টাইট হয়ে থাকে, এতে বাইরে থেকে কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, এমনকি ভেতর থেকেও কোনো পানি বা রক্ত বের হয়ে যাবে এমন সুযোগও কিন্তু খুবই কম। এরকম একটা বেশ ভালো কন্ডিশনের ফ্রিজিং ভ্যান কিন্তু উনি চালাচ্ছিলেন এবং সবসময় যত্ন নিতেন গাড়ির, যার কারণে তেমন কোনো সমস্যা কিন্তু গাড়িতে দেখা যেত না। উনি রাতের বেলা একটা লাশ পৌঁছে দিয়ে আসেন ঝিনাইদহ বা এর আশেপাশে কোনো একটা জায়গায়। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই জাকির ভাইয়ের বাড়ি কিন্তু ঝিনাইদহ সদরে। তো উনি ওই দিকটাতে লাশ পৌঁছে দিয়ে আবার ঢাকাতে চলে আসেন। ওই সময় ওনার বাসা যেখানে ছিল সেটা ঢাকার উত্তরা 11 নম্বর সেক্টরে। উনি বাসায় এসে ভোরের দিকে ফজরের নামাজ পড়ে গোসল করে ঘুমিয়েছেন। ঘন্টাখানেক ঘুমিয়েছেন, তখন ওনার একটা ফোন আসে। এই ফোনটা আসে কুর্মিটোলা যে জেনারেল হসপিটাল সেখান থেকে, ওখানকার একজন স্টাফ ওয়ার্ড বয় সেই ফোন করে। মূলত সে জানায় যে ভাই একটা লাশ নিয়ে যেতে হবে, ফেনীতে যেতে হবে, ফেনী সদরে। আর যার লাশ তার আত্মীয় সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, খুব দ্রুত নিয়ে যেতে হবে লাশটা যার উনি 5 দিন যাবত এই কুর্মিটোলা হসপিটালে ভর্তি ছিলেন। তো ওই দিন সকালবেলায় মারা গেছেন আর কি। আর মারা যাওয়ার পরই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে লাশটা আবার ফেনীতে পাঠানো হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মূলত ওই ওয়ার্ড বয় উনি বলেন যে ঠিক আছে আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। এরপর মূলত এই যে জাকির ভাইকে ফোন দিয়েছেন। তো জাকির ভাই ঘন্টাখানেক ঘুমিয়েছেন। তো এরকম অল্প সময় ঘুমানোর পরও দীর্ঘ সময় আবার ড্রাইভিং অভিজ্ঞতা ওনার আছে, যেহেতু লাশবাহী ফ্রিজিং ভ্যানই উনি চালান, দূর দূরান্তে লাশ নিয়ে যেতে হয়, ঘুমের আসলে ওই রকম ঠিক ঠিকানা থাকে না। যেহেতু ঘুমিয়েছেন ঘন্টাখানেক, উনি উঠে গাড়িটা আবার একটু দেখে নেন, চেক করে নেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখে নেন আর সবকিছু ঠিকঠাক আছে, গাড়ি নিয়ে উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে চলে আসেন। এরপর লাশটা উনি বুঝে নেন, তবে লাশের সাথে কোনো আত্মীয় স্বজন যান নাই। ঠিকানা দিয়ে দেওয়া হয় ফেনীর কোথায় লাশটি নিয়ে যাওয়া হবে। আর দিনের বেলা
দিনের বেলা লাশ নিয়ে যেতে তো তেমন আর সমস্যা হওয়ার কথা নয়। উনি লাশটা বুঝে নিয়ে লাশের সাথে যে কাগজপত্র যেটা থাকে হসপিটাল থেকে একটা ছাড়পত্র বা এই ধরনের কিছু কাগজপত্র যেগুলো দেয়া হয়, এগুলো নিয়ে উনি রওনা দিয়েছেন। ওনার নাম্বারও ওই ফেনীতে এই লাশের যে পরিবার, এই পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো, যার লাশ তার নাম ছিল আহাদ। আমি আবারও বলছি, যার নাম ছিল আহাদ। এই আহাদ নামটা কেন বলছি, আপনারা ঘটনার শেষ দিকে এসে বুঝতে পারবেন যে কেন নামটা জোর দিয়ে বলছি। কারণ এখানে এমন একটা রহস্য লুকায়িত আছে, হয়তোবা এই আহাদ সাহেবের পরিবাররা এখন পর্যন্ত জানেন না। এই ঘটনা প্রচারিত হওয়ার পর আমাদের লিসেনারদের মাধ্যমে হয়তোবা তারা জানতে পারেন যে ঘটনাটা কি হয়েছিল। তো চলুন এবার ঘটনার মূল বিষয়ের মধ্যে ঢুকে যাই। জাকির ভাই উনি গাড়ি নিয়ে রওনা করেছেন। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে যখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠেছেন, তখন তার কাছে অদ্ভুত একটা অনুভূতি হয়। অনুভূতিটা এমন ছিল, সেটা হচ্ছে যে ভেতরে কেউ কথা বলছে, আর এই কথাটা আফ্রিকান কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে, সাউথ আফ্রিকার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে। এই যে জাকির ভাই, উনি আবার 3 বছর সাউথ আফ্রিকাতে ছিলেন, ওখানকার কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ উনি বুঝতেন। 3 বছর থাকাকালীন সেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওনার তো টুকিটাকি ধারণা হয়েছিল। তো উনি বুঝতে পারছেন না কি ব্যাপার, ভেতরে এরকম আফ্রিকান ভাষায় কথা বলছে, এটা কি আসলে তার মনের ভুল? উনি চিন্তা করলেন যে রাত্রে তো ঘুম আসলে হয়নি, সকালে ঘন্টাখানেক ঘুমিয়েছেন, এই কারণেই কি এরকম তার কাছে মনে হচ্ছে কিনা। তাছাড়া গাড়ির ভিতরে যেখানে এয়ারটাইট সিস্টেমে ওই লাশটি রয়েছে, সেখানে ফ্রিজিং সিস্টেমটা অন করা রয়েছে, ভিতরে কনকনে ঠান্ডা, সেখান থেকে কোনো কথা ভেসে আসবে, তাও আবার আফ্রিকান ল্যাঙ্গুয়েজের, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে কথোপকথন হচ্ছে, একজন বলছে আর একজন উত্তর দিচ্ছে, দুইজনের কণ্ঠ দুই রকমের। উনি চিন্তা করলেন এটা ওনার মনের ভুল, এটা তো সম্ভব না। তারপরেও যেহেতু রাতের বেলা ঘুমান নাই উনি, দিনের বেলা অল্প একটু ঘুমিয়েছেন, উনি ওই মেয়র হানিফ ফ্লাইওভার যেটা, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটা, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছেন। বলতে গাড়িটা আসলে একটা গ্যারেজে নিয়েছেন, কাছাকাছি একটা গ্যারেজে নিয়েছেন। গ্যারেজে নিয়ে যাওয়ার পর উনি বলছেন যে ওই গ্যারেজের লোককে বলছেন, দেখেন তো ভাই চাকার হাওয়া টাওয়া ঠিক আছে কিনা। তো উনি চাকার হাওয়া টাওয়া ঠিক করতে দিয়ে কি করেছেন, ওই গাড়ির পেছনের দরজাটা খুলেছেন। খোলার পর দেখেন যে সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, লাশটা যেরকম ভাবে রাখা ছিল ওরকমই রয়েছে। আর ওর ভিতরে যেহেতু কুলিং সিস্টেম চালু আছে, এক ধরনের বরফের ধোয়া হয়, কিন্তু ফ্রিজে যে জায়গা দিয়ে কিন্তু বাতাস বের হয়, যে বাতাস কুলিং সিস্টেমটা আসলে ঠিক রাখে, ওইটা কিন্তু একটা ধোয়ার মতো। তো উনি যখন এই ফ্রিজিং ভ্যানের দরজা খুলেছেন, দেখেন ভিতরে ধোয়ার মতো আছে, সবকিছু ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নেই। উনি আবার দরজাটা বন্ধ করেন। ওনার কাছে মনে হয়েছে এটা ওনার মনের ভুল, এটা টোটালি ওনার মনের ভুল, এটা তো হতেই পারে না, এখানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কে কথা বলবে। উনি আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন। কুমিল্লা পৌঁছানোর কিছুক্ষণ আগে ওনার কাছে আরো একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সেটা হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে যে এই ফ্রিজিং ভ্যানের ভেতরে চটচট চটচট আওয়াজ আসছে। পাটখুরি যদি পোড়ানো হয়, শুকনো পাটখুরি যদি পোড়ানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের চটচট চটচট আওয়াজ আসে। মনে হচ্ছে এই ধরনের চটচট চটচট আওয়াজ আসছে। উনি এই ধরনের আওয়াজ পাওয়ার পর চিন্তা করলেন যে ভিতরে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হলো কিনা। হতেই পারে, ফ্রিজে অনেক সময় ভেতরে আগুন লেগে যেতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। উনি তখন গাড়িটা একটা জায়গায় রাখলেন। এটা কিন্তু দিনের বেলা, তখন ম্যাক্সিমাম সকাল 11টা বা এরকম কাছাকাছি সময় হয়েছে আর কি। দিনের বেলা প্রচুর মানুষ চারদিকে রয়েছে, আর
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা তো খুবই ব্যস্ততম একটা রাস্তা, সেখানে তো প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। উনি রাস্তার পাশে গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামেন। নামার পর উনি আবার পেছনের দরজাটা খোলেন, তবে এবার দরজাটা খুলে বেশ অবাকই হয়ে যান। কেননা উনি যখন দরজা খুলেছেন, খোলার পর ভেতরে এক ধরনের ধোঁয়া তো রয়েছেই, তবে এই ধোঁয়াটা কিন্তু ঠান্ডা করার ধোঁয়া নয়। যেমনটা ফ্রিজের দরজা খুললে আমরা একটা ধোঁয়া দেখি, এই ধোঁয়াটা এই ধোঁয়া নয়। মনে হচ্ছে কাঠ কয়লা পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হয় এরকম ধোঁয়া। আর লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। ওই ধরনের ধোঁয়া হলেও ভেতরে ঠান্ডা কেমন আছে এটা দেখার জন্য উনি আবার হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে ঠান্ডা ঠিকঠাক আছে তো, লাশ আবার নষ্ট হয়ে যাবে না তো। যদিও আবার জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, তো উনি হাতটা যখন ভিতরে ঢুকিয়েছেন দেখলেন যে না, তার হাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। উনি বুঝতে পারলেন যে না, গাড়ির কুলিং সিস্টেমটা ঠিক আছে। তারপরে এরকম ধোঁয়া কেন হলো? উনি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে সেলফ রুকিয়া করার জন্য যতটুকু দোয়া দুরুদ জানার দরকার এতটুকু উনি জানতেন। যেহেতু ফ্রিজিং ভ্যান চালান, লাশ টানেন, কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে। উনি চিন্তা করলেন যে দিনের বেলা তো আল্লাহর রহমতে আর তেমন কিছু সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ফেনীর কাছে চলে আসবো, আর ফেনী সদরেই তো বাড়ি, লাশটা বুঝাই দিব। উনি তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে তো উনি একা, আর দিনের বেলার লোকজন তার আসলে প্রয়োজনও নাই। উনি রওনা দিয়েছেন। ওনার আবার ক্ষুধা পেয়েছিল, তো চিন্তা করলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আছে আর কি বর্তমানে, ওই এরিয়ার কাছাকাছি আসার পর রাস্তার পাশের একটা রেস্টুরেন্টের সামনে থাকা ফাঁকা জায়গায় গাড়িটা রাখেন। রাখার পর উনি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যান, হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেন। তো নাস্তা করতে করতে উনি খেয়াল করছেন যে আশেপাশে বেশ কিছু উৎসুক জনতা ওনার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা কি যেন দেখছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ির কি হলো। উনি দ্রুত খাওয়া শেষ করে বাইরে বের হয়েছেন। পরিপূর্ণভাবে আসলে খাওয়া শেষ করতে পারেন নাই, ওই লোকজন তার গাড়ির দিকে কি যেন দেখছে, কথা বলছে, আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে। উনি দ্রুত বাইরে বের হয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। উনি দেখেন যে গাড়ির ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচ দিয়ে বাইরে গড়িয়ে পড়ছে, এবং বেশ খানিকটা রক্ত গড়িয়েও পড়েছে। উনি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব, কারণ এই দরজাগুলো বা পুরো বডিটাই এয়ারটাইট সিস্টেমটা থাকে এখানে, তাই এই ধরনের কোনো কিছু হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। উনি কি হয়েছে দেখার জন্য গাড়ির দরজাটা খুলেছেন। দরজা খোলার পর দেখতে পান যে ওই যেই কাঠ কয়লা পোড়ানোর যে ধোঁয়া, এটা কিন্তু এখন আর নাই। ওখানে শুধু ওই কুল হলে, কোনো জায়গা কুল হলে যে ধোঁয়াটা হয় আর কি, ওই রকম ধোঁয়াই আছে, বরফের যেরকম ধোঁয়া হয় ওরকম ধোঁয়াই আছে। তবে লাশটা যেভাবে রাখা ছিল ওভাবেই আছে, বুকের উপরের বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে, মনে হচ্ছে তার বুকের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে, আর ওখান দিয়ে জমাট বাঁধা রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছে। উনি তখন খুবই দ্রুততার সাথে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলেন, গাড়ির ওই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেন। উনি তো বুঝতে পেরেছিলেন যে রক্ত তো এইভাবে টপ টপ করে পড়তেই থাকবে, আর যেখানে রক্ত পড়েছে সেখানে উনি বিসমিল্লাহ বলে পানি ঢেলে দেন। এরপর খুবই দ্রুততার সাথে উনি গাড়ি চালিয়ে ফেনী সদরে ওই ফ্যামিলির কাছেও চলে আসেন, যেই ফ্যামিলির কাছে লাশটা হস্তান্তর করতে হবে। ওই ফ্যামিলির লোকজন লাশটা যখন বুঝে পেয়েছেন তখন তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, লাশের বুকের উপরে এরকম হলো কেন। উনি তখন এই বিষয়টা খুলে বলেন যে আসলে উনি জানেন না কেন এরকমটা হয়েছে, তবে ওনার কাছে কিছু বিষয় অস্বাভাবিক বলে মনে হয়েছে। তখন জাকির ভাই খেয়াল করলেন যে ওই পরিবারের লোকজনও আসলে কিছু একটা বিষয় মনে হলো বলতে চাইল না, কি যে বলতে চাইল না এটা বুঝতে পারলেন না। দিনের বেলা যেহেতু, জাকির ভাই চিন্তা করলেন যে
লাশটা যেহেতু নিয়েই আসলাম, তাহলে আমি জানাজাটা শেষ করেই যাই। এর মধ্যে লাশের গোসল টোসল দেয়া যে কাজটা রয়েছে, এর মধ্যে আমি গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ফেলি, গাড়িটা রেডি করে ফেলি, জানাজা শেষ করে তারপর আমি টাকা পয়সা নিয়ে চলে যাব। এরকমটাই চিন্তা করেছেন। তো সেই চিন্তা অনুযায়ী উনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ঠিকঠাক করেছেন। এদিকে লাশের গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজাও হয়ে যায়। বাদ আসর জানাজা হয়ে যায়। তো উনি তখন জানাজা শেষ করে ওই লাশের যিনি বাবা, মানে ওই আহাদ সাহেবের বাবা, তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে গাড়ি স্টার্ট দেবেন এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ চলে আসে। একজন লোক দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে ঢুকে বলে কি, লাশ নাই, লাশ নাই, তাড়াতাড়ি আসেন সবাই, লাশ নাই। লাশ নাই মানে এ কেমন কথা? লাশ কোথায় যাবে? আহাদ ভাই এই কথা শোনার পর সাথে সাথে গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসছেন। উনিও অন্যান্য লোকদের সাথে যেতে থাকেন ওই কবরের কাছে। কবরের কাছে পৌঁছে সবাই তো অবাক হয়ে যান। একটা বিস্ময়কর, এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। মনে হচ্ছে কবরের ভেতর থেকে কেউ মাটিগুলো উপরের দিকে ছিটকে ফেলেছে। উপর থেকে কেউ যে খুঁড়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নিচ থেকে কেউ এমন জোরে সজোরে উপরের দিকে ধাক্কা দিয়েছে যে এই মাটিগুলো ছিটকে বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কবরের উপরে যে বাঁশ দেয়া থাকে, চাটাইগুলো দেয়া থাকে, এগুলো দূরে দূরে ছিটকে পড়েছে, আর ভেতরে লাশ নাই। এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু আশেপাশে তখনও মানুষজন ছিল। লাশটা দাফন করার পর পরিবারের সদস্যরা তো চলে এসেছে, আর ওই লাশটা যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছিল, আরো কিছু কাজ করার জন্য লোকজন ছিল। তাদের উপস্থিতিতেই হঠাৎ করে এই কবরটা মনে হলো ভেতর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে উপরে সমস্ত মাটি সবকিছু। তারা তো ভয়ে সরে চলে যায়। এরপর সাহস করে কাছে এসে দেখে ভিতরে লাশ নাই। তারপরেই মূলত একজন দৌড়াতে দৌড়াতে সে খবর দিয়েছে। লাশ কে নিল? তারা তো খুঁজতে থাকে, আসলে খুঁজে তো আর পাওয়া যাবে না। ওই সময়ে এই যিনি গাড়ি চালক জাকির ভাই, ওনাকে তো চলে আসতে হবে, টাকা পয়সা তো সব পেয়ে গেছেন, কিন্তু আসলে লাশটার কি হলো এই তথ্যটা উনি কিভাবে নেবেন? এই জন্য উনি স্থানীয় একজন দোকানদারের ফোন নাম্বার নিয়ে আসেন, ওনার সাথে কথা বলে যাতে পরবর্তীতে জানতে পারেন যে লাশটা আসলে কি হলো, পাওয়া গেছে কি যায়নি। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে আল্লাহর রহমতে ঢাকায় চলে আসেন। তবে ঢাকায় আসার পথে উনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। উনি কুমিল্লার কাছে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি থামান। গাড়ি থামানোর পর ওখানে গিয়ে আবারও গাড়িটা ভালো করে ধুয়ে ফেলেন আর কি। তারপরে উনি ওই পেট্রোল পাম্পের একজন স্টাফের সাথে কথা বলেন যে আজকে রাত্রে আমি আর বাড়িতে যাব না, এখানে একটা থাকার ব্যবস্থা করে দেন আমাকে। তো ওদেরকে কিছু টাকা পয়সা দিলে থাকার ব্যবস্থা করে দেয়। তো গাড়ি ওখানে রাখার পর উনি ওইখানেই ঘুমাইছিলেন, পেট্রোল পাম্পের একটা জায়গায়। খুব ভালো মতো বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। উনি সকালে উঠে গাড়ি চালিয়ে চলে আসেন। কারণ হচ্ছে আগের রাতে তো ভালো ঘুম হয়নি, আর তার পরের দিন ঘন্টাখানেক ঘুমিয়েছেন, আবার এই ধরনের ঘটনা উনি দেখলেন। ওনার মাথার ভিতরে মনে হচ্ছে যে একদম জ্যাম হয়ে আছে, মাথা কাজ করছে না। এই কারণেই মূলত উনি এতটা পথ আর গাড়ি চালিয়ে আসতে চান নাই। সারা রাত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় নাই, ওনার গাড়ির সাথেও কোনো সমস্যা হয় নাই। উনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার গাড়ি নিয়ে ঢাকাতে চলে আসেন। তবে ঢাকাতে আসার পর ওনার মাথার ভিতর শুধু একটাই চিন্তা যে লাশটার কি হলো। উনি দিনের মধ্যে কয়েকবার ওই দোকানদারকে ফোন দিচ্ছিলেন যে লাশটা কি পাওয়া গেছে, লাশটা কি পাওয়া গেছে। তো দোকানদার বলে যে না, লাশটা তো পাওয়া যায়নি। সেখানে নাকি অনেক হুজুর কবিরা আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রাকিকে আনা হয়েছে, কিন্তু তারাও কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারে না যে আসলে ঘটনাটা কি হয়েছে। এদিকে এই বিষয়টা তো তার মাথার ভিতরে কাজ করছে। টানা 3 দিন হয়ে যায়। এই 3 দিনের মধ্যে বেশ কয়েকবার ওই দোকানদারকে ফোন দিয়েছেন, কিন্তু দোকানদার বলেছেন যে লাশ পাওয়া যায় নাই, কেউ কোনো তথ্য দিতে পারে নাই। বিষয়টা আসলে জাকির ভাইকে খুব ভাবায়। উনি ছোটবেলায় যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। সেই মাদ্রাসার একজন বড় হুজুর, ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই সময় উনি জীবিত ছিলেন। এখন উনি জীবিত আছেন কি নাই এ বিষয়ে আর জানা যায় নাই।
তার কাছে উনি যান, এই বিষয়টা পুরোটা খুলে বলেন, একদম টপ টু বটম যা যা হয়েছিল। তার মধ্যে ওই যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজের কথা, তারপরে কাঠ কয়লা পুরানো, এই ধরনের বিষয়গুলো উনি শেয়ার করেন। তারপর কবরের ভিতর থেকে এই যে লাশ এইভাবে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হুজুর আবার জিন রিলেটেড বিভিন্ন চিকিৎসা করতেন, তার সাথে অনেক ভালো ভালো শক্তিশালী জিনের সম্পর্কও ছিল। হুজুর বলেন, ঠিক আছে তুমি যাও, আমি দেখি তথ্য যদি নিতে পারি আমি তোমাকে ফোন করে আসতে বলবো। তো জাকির ভাই উনি চলে আসেন। উনি চলে আসার পর গাড়িও ঠিকঠাক মতো চালাতে পারছিলেন, ওনার মাথার মধ্যে খালি ওই একটা জিনিসই কাজ করত। ওনার পুরো মনোযোগটা ছিল এই লাশের কি হলো। এই জন্য ঠিকঠাক মতো উনি ডিউটি করছিলেন না, অনেক ট্রিপ উনি ক্যান্সেল করে দিয়েছেন, ভাল লাগতেছে না। এই রহস্যর আসলে সমাধানটা কি, আর এখানে আসল ব্যাপারটাই কি হয়েছে। 3-4 দিন পর ওই হুজুর ফোন করে জাকির ভাইকে আসতে বলেন। তো জাকির ভাই যান। জাকির ভাই যাওয়ার পর ওই হুজুর কি বেশ কিছু ভয়ঙ্কর তথ্য বলেন। সেটা হচ্ছে যে ওই হুজুর খোঁজ খবর নিয়ে এমন কিছু তথ্য জানতে পেরেছেন যেটা হয়তোবা ওই আহাদ সাহেবের পরিবারের লোকজনও জানে না। সেটা হচ্ছে এই আহাদ সাহেব উনি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন কাজ করতে। সেখানে এমন একটা দোকানে উনি কাজ করতেন, সেই দোকানে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো বিক্রি করা হয়। মূলত উনি ওই দোকানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন। ওখানে বিভিন্ন লোক যারা তান্ত্রিক কবিরাজ, এরা জাদুর উপকরণগুলো কিনতে আসতো। বিভিন্ন ধরনের জাদুর উপকরণ সেখানে আছে, সাপ আছে, বানরের মাথা আছে, কুমিরের চামড়া আছে, শূকরের দাঁত আছে, বাঘের দাঁত, মানে অনেক ধরনের নাম না জানা অনেক আইটেম আছে। উনি যে কাজটি করতেন সেটা হলো এগুলো বেচা কেনা করতেন। এছাড়া কিন্তু অন্য কোনো কাজ বা জাদুটোনা উনি কিন্তু জানতেন না। তো ওই দোকানের একজন রেগুলার কাস্টমার ছিল, তার নাম হচ্ছে রাশি। এই রাশির সাথে এই আহাদ সাহেবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এই রাশি একটা ভয়ঙ্কর ধরনের কালো জাদুতে পারদর্শী ছিল। শোনা যায় যে এই কালো জাদুটার নাম হলো উবেঙ্গোমারা। এটা আফ্রিকায় বিভিন্ন ধরনের যে সমস্ত কালো জাদু প্রচলিত আছে, তো এর মধ্যে ভয়ঙ্কর টাইপের যে কয়েকটা কালো জাদু আছে তার মধ্যে এইটা একটা। আর এই উবেঙ্গোমারা, এই কালো জাদুর যে পিশাচ, ওখানকার স্থানীয় লোকজন এই পিশাচটিকে নাকি পিন্টে ভোলাটি বা এই টাইপের নামে অভিহিত করে থাকে। আর ওখানে কিন্তু যে ভুডু যেই জাদুবিদ্যাটা, এটাও তো প্রচলিত আছে। বলা হয় যে এই উবেঙ্গোমারা এবং ভুডু দুটো কালো জাদু একত্রে যদি কারো উপর প্রয়োগ করা হয়, সেই কালো জাদুটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটা কাটানো অত্যন্ত দুরূহ ব্যাপার। তো এই যে রাশি, এই রাশি মূলত উবেঙ্গোমারা যে কালো জাদুটা, এই কালো জাদুতে পারদর্শী ছিল। কখনো কখনো সে এই ভুডু এবং উবেঙ্গোমারা দুটো একসাথে প্রয়োগ করত। এই রাশি যে কালো জাদু করে, দেখা যাচ্ছে রাশির আর্থিক অবস্থা অনেক ভালো। এই যে আহাদ সাহেব উনি এরকম কালো জাদুর উপকরণ বিক্রি করতে 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 একটা সময় মনে হয়, আচ্ছা বাংলাদেশ থেকে এত দূরে আসলাম সাউথ আফ্রিকাতে, আমার জীবন কি খালি এভাবে কর্মচারী হিসেবেই চলে যাবে? আমি কি ধনী হইতে পারবো না? এই রাশিকে তার মনের কথাটা খুলে বলেন, আমি ধনী হতে চাই। রাশির সাথে যেহেতু তার একটা ভালো সম্পর্ক ছিল, রাশি বলেন যে ঠিক আছে, তুমি এই উবেঙ্গোমারা যে জাদুটা আছে, এই জাদুর কিছু বিষয় আছে, তোমাকে কারো উপর কালো জাদু করতে হবে না, কিন্তু তুমি কিছু বিষয় প্র্যাকটিস করবা, তাহলে তুমি ধনী হতে পারবা। এখানে এমন একটা পিশাচ রয়েছে যে তোমাকে অনেক উপকার করবে, তবে সেই পিশাচ কিন্তু এর বিনিময়ে তোমার অনেক কিছু নিয়েও নিতে পারে। এই সমস্ত কথা বলার পর আহাদ সাহেব নাকি অনায়াসে রাজি হয়ে যান, ঠিক আছে কি আর নেবে, নিলে নিল। এরপর এই যে রাশি তাকে কিছু রিচুয়াল শিখিয়ে দেন। সেই রিচুয়ালগুলো আসলে রাশি প্রথমে শেখাতে চান নাই, কেননা রাশি বলেছিলেন যে এই রিচুয়ালের যে সমস্ত মন্ত্রগুলো, এগুলো আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে উচ্চারিত হয়, এগুলো ভুল হইলেই নাকি সমস্যা। যেহেতু এই আহাদ সাহেব উনি তো বাংলাদেশি, ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একদম স্পষ্ট করে তার জন্য উচ্চারণ করাটা একটু কঠিনই তো বটে, আর ভুল হওয়াটাও স্বাভাবিক।
তারপরেও আহাদ সাহেব আস্তে আস্তে এটাকে আয়ত্ত করে নিয়েছিলেন। আহাদ সাহেবের ভালোই উপার্জন ওখানে হতো নাকি, দেশে টাকা পয়সা ভালোই পাঠিয়েছেন, তো ওনার আসলে এটাতেও মন ভরছিল না। ওনার কাছে মনে হচ্ছিল যে আরো বেশি টাকা পয়সা দরকার। এটা যখন ওই রাশিকে বলেন, তখন রাশি বলেন যে তোমাকে তাহলে আরো একটা রিচুয়াল শিখতে হবে, তবে এই রিচুয়ালটা করার জন্য তোমার খুব নিকট আত্মীয়দের মধ্যে কারো রক্ত লাগবে। শুধু রক্তটা, তাকে মেরে ফেলতে হবে সেটা এরকম না, শুধু রক্তটাই লাগবে। আর একটা বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করে এই রক্তটা নিতে হবে। এখন সাউথ আফ্রিকাতে তার কোনো আত্মীয় স্বজন নেই, তাকে কি করতে হবে, বাংলাদেশে আসতে হবে। তখন এই আহাদ সাহেব বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশে চলেও আসেন। উনি তো বিবাহিত ছিলেন, ওনার সন্তানাদি ছিল। উনি চিন্তা করেছেন তার ছেলের, যেহেতু তার রক্তের সম্পর্কে আত্মীয় লাগবে, অন্য কাউকে উনি কিভাবে এটা বলবেন, একটা রিচুয়াল করবেন তারপর তার কাছ থেকে রক্ত নেবেন, এটা তো আসলে বলা যায় না, এটা তো খুব গোপন বিষয়। উনি চিন্তা করলেন তার নাবালক ছেলের কাছ থেকে এই রক্তটা সংগ্রহ করুন, ও তো বুঝতে পারবে না। তো ওনার স্ত্রীকে না জানিয়েই তার ছেলেকে সামনে রেখে একটা রিচুয়াল করেন। ছেলেটা বুঝতে পারে নাই কি হচ্ছে না হচ্ছে। একটা সিরিঞ্জের মাধ্যম দিয়ে মূলত উনি রক্ত নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্যা হয় কি, ওই মন্ত্রগুলো পড়ার সময় আহাদ সাহেব ভুল করে ফেলেছিলেন। এই কারণেই মূলত উনি যে জাদুটা করেছেন, এই জাদুর সাথে সম্পর্কযুক্ত যে পিশাচটা, এই পিশাচটা তার ছেলেকে মেরে ফেলে ওখানেই। রক্ত নেওয়ার কারণে যে মারা গেছে বিষয়টা এরকম না, উনি যে মন্ত্রে ভুল করেছিলেন এই জন্যই ছেলেটাকে মেরে ফেলে। এরপর আহাদ সাহেবকে অসুস্থ করে দেয়। তার অসুস্থতার কারণে মূলত কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। যেহেতু তার একজন আত্মীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার সাথে যখন যোগাযোগ করা হয় তখন উনি বলেন ঠিক আছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে এই হসপিটালে নিয়ে আসো। এই জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে 5 দিন থাকার পর এই আহাদ সাহেব মারা যান। এরপর এই যে গাড়ির মধ্যে যখন কিছু কথোপকথন শোনা যায় আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে, এইখানে একটা ভয়ঙ্কর বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে যেই পিশাচটা ওখানে এসেছিল সে এমন কিছু জাদু জানত যে কারিনকে জাগ্রত করতে পারত। গাড়ির মধ্যে আসার পর এই পিশাচটা এই আহাদ সাহেবের কারিনকে জাগ্রত করে ফেলেছিল। সে মূলত কারিনের সাথে কথাবার্তা বলছিল। কারিন সে নাকি কোনোভাবেই আহাদ সাহেবের ডেড বডির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু এই পিশাচটা নাকি বুঝায় যে আহাদ সাহেবের সাথে তার চুক্তি হয়েছিল, সে মন্ত্রে ভুল করলে যার কাছ থেকে রক্ত নেওয়া হবে তাকে মেরে ফেলবে, আর আহাদ সাহেবকেও একসময় মরতে হতো। যেহেতু সে মন্ত্রে ভুল করেছে এই জন্য তাকে দিয়ে ওই পিশাচের আর কোনো কাজ হবে না, এই জন্য আহাদ সাহেবকেও সে মেরে ফেলেছে। আর আহাদ সাহেবের হৃৎপিণ্ডটা তার প্রয়োজন। তো কারিনের সাথে ওই সময় ওইটা নিয়েই কথা হচ্ছিল। একটা পর্যায়ে নাকি কারিন রাজি হয়ে যায়, ঠিক আছে নিয়ে যাও। এরপরে ওই পিশাচটা সে একটা রিচুয়াল শুরু করে, কাঠ কয়লা পুড়িয়ে এমনভাবে সে তার মতো করে রিচুয়াল করছিল, ওই শব্দটাই মূলত উনি পরবর্তীতে গাড়ির মধ্যে পেয়েছিলেন। তবে কাঠ কয়লা যে পোড়ানো হয়েছে ওখানে যে কোনো ছাই পড়ে থাকবে এমন কোনো কিছু কিন্তু দেখা যায় না। আর ওখানে তো কুলিং সিস্টেম চালু ছিল, সেখানে আগুন ধরালেও তো অন্য ধরনের একটা সমস্যা হওয়ার কথা, এরকম কোনো কিছুই হয়নি। জাস্ট শুধু চট 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 আওয়াজই পেয়েছিলেন জাকির ভাই। আর এই ডেড বডিটা অবশ্যই অবশ্যই ওই পিশাচটা নিয়ে যাবে। আর এই পিশাচটা কবরের মধ্যে ঢোকার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিল সাধনা করে করে। সে আফ্রিকার অনেক শক্তিশালী একটা পিশাচ। যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় আসার পর এই গাড়িটা একটা জায়গায় পার্ক করে রাখা হয়, এই জাকির ভাই নাস্তা করার জন্য ঢোকেন, তখন মূলত পিশাচটা ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে গিয়েছিল। আর যখন দাফন করা হয়েছিল, দাফন করার পরপরই এই লাশটা সে নিয়ে যায়। ওই হুজুর জাকির ভাইকে এটাও বলে দিয়েছিলেন এই লাশটা সে আফ্রিকাতে নিয়ে গেছে আর কখনোই ওই লাশটা পাওয়া যাবে না। এই কথা জানার পর বিভিন্ন সময় পরবর্তীতেও কিন্তু
জাকির ভাই ওই দোকানদারকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে ওই লাশের কোনো সন্ধান পাওয়া গেছে, তখন নাকি ওই দোকানদার বলেছিলেন যে না, এই বিষয়ে কেউ তেমন কিছুই বলতে পারে নাই, লাশটাও পাওয়া যায় নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যারা শুনলেন তারা যদি ফেনীর ওই আহাদ সাহেবের পরিবার বা তার বিষয়ে জেনে থাকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কি ছিল। এখানে হয়তোবা আরো অনেক ব্যাপার ছিল, কারণ সব বিষয় কিন্তু হুজুর আসলে বলতে পারেন নাই। এখানে আরো অনেক ব্যাপার ছিল, শুধু কয়েকটা জিনিস বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে রাশি, উবেঙ্গ মারা, পিন্টে ভেলাটি, এই টাইপের কিছু জিনিস। আর হচ্ছে ওই জিনটা কোন প্রজাতির এটা বলতে পেরেছে, এটা হচ্ছে ইনসার প্রকৃতির জিন। এটা ইফরিত শ্রেণীরই একটা জিন। ইফরিদের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, এর মধ্যে ইনসার একটা নাকি ভাগ। এরাও অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, এরাও কালো জাদুতে পারদর্শী। ওই জিনটা ইনসার প্রকৃতির জিন, এতটুকুই বলতে পেরেছিলেন, আর এই ঘটনাটা বলতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন এই ইনসার প্রকৃতির জিন কতটা শক্তিশালী। এরা কারিনকে জাগ্রত করে ফেলতে পারে। কারিনের সাথে সরাসরি যোগাযোগ করাটা এটা কিন্তু সব জিনের পক্ষে সম্ভব হয় না। অনেক হুজুররা, অনেক সাধকরা যারা হুজুর বেশে থাকেন, সাধক জাদুকর, ইনারা কিন্তু বিভিন্নভাবে মানুষ সম্পর্কে অনেক কথা বলে দেন। তার কাছে যাওয়ার সাথে সাথে তার নাম, সে কি করে এসেছে, এমন কিছু কথা যেগুলো সে ছাড়া আর কেউ জানে না, সেটাও উনি বলে ফেলছেন। তখন সেই ব্যক্তি মনে করেন আরে এই কথা তো আর কেউ জানে না, এই হুজুর জানলো কিভাবে বা এই কবিরাজ জানলো কিভাবে। এটাও কিন্তু জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, কখনো কখনো সরাসরি কারিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। কিছু কিছু এমন গোপন কথা যেগুলো আসলে কারো জানার কথা না, এমন কিছু তথ্য কারিনকে কানেক্ট করে তথ্যগুলো সংগ্রহ করা হয়। সব জিন কিন্তু কারিনের সাথে কানেক্টেড না, কানেক্ট হতে পারে না। আবার সব হুজুর কবিরাজও কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে না। এইটার জন্য দীর্ঘ একটা সাধনার প্রয়োজন হয়, এমনটা আমি জেনেছিলাম। তো এই ইনসার জিন কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে, এমন এক শ্রেণীর জিন। প্রিয় লিসেনার, শুনলেন ঘটনাটি, এটা কিন্তু পুরোটাই দিনের বেলা হয়েছিল, রাতের বেলা কিন্তু না। অ্যাম্বুলেন্সের ভিতরে বলতে ওই যে ফ্রিজিং ভ্যানের ভেতরে যা যা হয়েছিল দিনের বেলা। তারপরে লাশটা কবর থেকে নিয়ে গেল, তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, আসরের পরপরই। কবর দেওয়ার 10 থেকে 15 মিনিটের মাথায় ঘটনা ঘটছে, সবটাই দিনের বেলাতে হয়েছে। এখানেই এই ঘটনার বিশেষত্ব। সাধারণত আমরা লাশ নিয়ে যাওয়ার সময় যে ঘটনাগুলো শুনি, অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো রাতের বেলা হয়ে থাকে, তবে এই ঘটনাটা পুরোটাই হয়েছে দিনের বেলাতে। প্রিয় লিসেনার্স, আশা করছি আহাদ সাহেবের সাথে যে এই বিষয়টা ঘটেছিল, এই রহস্যটা আজকে উদ্ঘাটিত হলো। তার পরিবারের সদস্য যদি কেউ শুনে থাকেন বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ শুনে থাকেন, তারা হয়তো বুঝতে পারবেন কেন এমনটা হয়েছিল। আর তার লাশটার কখনোই পাওয়া যাবে না। এই ইনসার শ্রেণীর জিনেরা নাকি যাকে বলি হিসাবে নেয়, তার ডেড বডিটাও খেয়ে ফেলে। তার লাশ আসলে পাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না, এখনো নেই, এমনটাই তথ্য পাওয়া যায়। আল্লাহ ভালো জানেন আসলে কি হয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের লোভ থেকে হেফাজত করুন, যাতে করে লোভে পড়ে আমরা কালো জাদুর আশ্রয় না নিই, আর লোভে পড়ে অন্যকেও ক্ষতি না করি নিজে ভালো থাকার জন্য। যদি আমাদের মধ্যে থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটেই যায় বা হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আহাদ সাহেবের ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি ভুল করে ফেলেছেন, হয়তো বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা ভালো জানেন তার সাথে কি আচরণ করেছেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবার ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনায়।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইব্রাহিম খলিল। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন মক্কাতে, ওনার দেশের বাড়ি চাঁদপুরে। ওনার পাঠানো আরো দুটি ঘটনা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। ফিলিস্তিনের জিন শিরোনামে যে ঘটনাটি আমরা প্রচার করেছিলাম, এই ঘটনাটি শোনার পর আপনারা অনেকেই দুর্দান্ত রিভিউ দিয়েছেন। একই সাথে ওনার আরো একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম, যেই ঘটনায় আমরা বলেছিলাম যে ওনারা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে যখন নামাজের সময় হয়ে যায়, ওনারা জামাতে নামাজ পড়ার সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আমরা শেয়ার করেছিলাম। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ইন্দোনেশিয়ার একজন হাজির কাছ থেকে। উনি যেহেতু মসজিদুল হারামের আশেপাশে ডিউটি করেন, কখনো কখনো কাবা ঘরের খুব কাছাকাছি ওনার ডিউটি পড়ে যায়। ওনার সাথে অনেক দেশের হাজিদের দেখা হয়, যোগাযোগ হয়। এছাড়া হোটেল ব্যবস্থাপনা থেকে শুরু করে নিয়ে বেশ কিছু কাজে উনি সহযোগিতা করেন। এই কারণেই অনেক হাজিদের সাথে আন্তরিকতা হয়ে যায়, যারা ঘন ঘন আসেন। অনেক হাজি আসেন যে তারা একসাথে অনেক মানুষ নিয়ে আসেন। এরকম বেশ কিছু হাজি আছে না, আমাদের দেশে বিভিন্ন এজেন্সি রয়েছে, তো এরকম অনেক মানুষের সাথে ওনার কিন্তু খুব ভালো পরিচয় হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার হাজিদের সাথে কথাবার্তা বলতে বলতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে উনি তাদের কথা প্রায় 40 থেকে 45% বুঝতে পারেন, বাকিটা বুঝতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে দোভাষী সহযোগিতা নিতে হয়। অন্যান্য ক্ষেত্রগুলোতে আরবি ভাষা উনি ব্যবহার করেন, ক্ষেত্র বিশেষে ইংরেজি ব্যবহার করেন। এভাবে আসলে ভাষা মিলতাল করে তাদের সাথে যোগাযোগ করেন। তো এমন একজন ইন্দোনেশিয়ান হাজি, যার সাথে তার অনেকবারই দেখা হয়েছে। হাজি সাহেব উনি মাঝে মাঝেই আসেন, বছরে 1-2 বার করে আসেন। এভাবে বেশ কয়েক বছর ধরে উনি আসছেন। সেই হিসাবে তার সাথে দেখা হয়েছে। তিনিও হোটেল সংক্রান্ত বিষয়ে ওনার সহযোগিতা নিয়েছেন। এভাবে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আর কি। তো প্যারানরমাল বিষয়গুলো নিয়ে একটা সময় সুযোগ বুঝে যখন আলোচনা করছিলাম, তখন ওই হাজি সাহেব উনি ওনার আপন ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন। ঘটনা যে খুব বেশি দিন আগের তা নয়, সেটা 5-6 বছর আগে হতে পারে, এমন একটা সময় আর কি। তো তার বাড়িতে ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়ার যেই জায়গাতে তার বাড়ি, সেই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে ওনার ছোট ছেলেকে ভর্তি করেছেন। ছোট ছেলের বয়স তখন 5 কি 6 বছর। এত ছোট বাচ্চা যারা, তারা কিন্তু মা বাবা ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। মাদ্রাসায় যখন ভর্তি করেছে, ওই মাদ্রাসায় 2 ধরনের ব্যবস্থাই ছিল, আবাসিক অনাবাসিক। অনাবাসিক স্টুডেন্ট যারা যারা বেশি ছোট, তারা দেখা যাচ্ছে 3-4 ঘন্টা পড়ে তারপরে তাদের গার্ডিয়ান এসে তাদেরকে নিয়ে যায়। আবার যারা একটু বড়, ছোটদের মধ্যে তো আবার একটু বড়ও রয়েছে তাদের বয়সের তুলনায়, তারা একটু বেশি সময় থাকে। কেউ জোহরের নামাজের পর চলে যায়, কেউ আসরের নামাজের পর চলে যায়। এভাবে আর কি বিভিন্ন সময় বিভিন্ন জন চলে যায়। তো যেই ছোট বাচ্চাটিকে ভর্তি করা হয়, সে সাধারণত জোহরের নামাজের পর পরই চলে যেত, বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেত মায়ের সাথে। অধিকাংশ সময় তার মাই মাদ্রাসায় দিয়ে আসতো, নিয়ে যেত, বা তার বাবা দিয়ে যেত, মা নিয়ে আসতো। জোহরের পর সাধারণত তার বাবা বাড়িতে থাকতেন না, এই কারণে তার মা অধিকাংশ সময়ই বাচ্চাটাকে নিয়ে আসতেন। একদিন দুপুরবেলা হয় কি, এমন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে কোনোভাবেই তার মা বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না। আর তাদের যে এরিয়াটা একটু পাহাড়ি এলাকা, বৃষ্টি নামলে কিন্তু পাহাড়ের গা বেয়ে বৃষ্টির পানিগুলো যখন পড়তে থাকে, তখন রাস্তাঘাট দিয়ে চলাচল করাটাও বেশ কঠিন হয়ে যায়। বৃষ্টি না থামলে চলাচল করাটা আসলেই বেশ কঠিন। তো ওনার মা চিন্তা করছিলেন যে একটু বৃষ্টিটা কমুক, তারপরে বের হই। এদিকে ওই বৃষ্টি চলাকালীন দেখা যাচ্ছে যে বাসায় কিছু টুকিটাকি সমস্যা দেখা দিয়েছে, সেগুলো নিয়ে আবার বাচ্চার মা ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে বাচ্চার দাদাও কিন্তু বাড়িতে ছিলেন। তিনি বৃদ্ধ মানুষ, তিনি আসলে যে বের হবেন উনি এই চিন্তাটা করেন নাই। উনি চিন্তা করছেন যে তার নাতিকে তো তার ছেলের বউই নিয়ে আসবে। এদিকে বাচ্চার মা টুকিটাকি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। অনেক সময় হয় না যে বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো একটা জায়গায় বৃষ্টির পানির কারণে সমস্যা হয়ে গিয়েছে,
সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে বাচ্চার কথা ওই সময়ের মতো ভুলে গিয়েছেন। এদিকে মাদ্রাসায় যখন ওই বৃষ্টির পানি পড়ছে, চরম বৃষ্টি হচ্ছে, এখন তার তো কোনো গার্ডিয়ান আসেনি, বাচ্চা তো কান্নাকাটি করছে, সে বাড়িতে যাবে। এই বৃষ্টির মধ্যে মাদ্রাসার হুজুররা কিভাবে বাচ্চাটাকে বাড়িতে দিয়ে আসবেন? আর তাছাড়া সাধারণত গার্ডিয়ানরা এসেই নিয়ে যায়, হুজুররা বাড়ি পর্যন্ত দিয়ে আসেন না, এটা সম্ভব না, কারণ বাচ্চা তো অনেক আছে, কয়জনকে মাদ্রাসা কর্তৃপক্ষ বাড়িতে দিয়ে আসবেন, এটা তো সম্ভব না। বাচ্চা যখন কাঁদছিল তখন হুজুররা তাকে আদর করে বলছিল যে বাবা একটু অপেক্ষা করো, তোমার মা বা তোমার আব্বু আসবেন, কেউ একজন তো আসবেন, তুমি একটু অপেক্ষা করো, বৃষ্টি কমলে চলে আসবে। বাচ্চা কান্নাকাটি করছে, অপেক্ষা করছে, বৃষ্টি আর কমে না। এইভাবে বৃষ্টি চলতে চলতে আসরের আজানের কিছু সময় পরে গিয়ে থেমেছে। এখন তখনও দেখা গেল যে বাচ্চার গার্ডিয়ান আসেনি। এদিকে বাচ্চাকে তো আর রাখা যাচ্ছে না, অস্থির হয়ে গেছে, এত অস্থির, দেখা যাচ্ছে যে একে এখন রাখতে গেলে একটা সমস্যা দেখা দিবে। যেহেতু চলাচলের রাস্তাটা ভালো ছিল, তখন হুজুররা চিন্তা করলেন যে বাচ্চার গার্ডিয়ানরা আসছে না, এদিকে সন্ধ্যাও হয়ে যাবে কিছুক্ষণ পর, তখন তো আসলে ছাড়াটাও মুশকিল হয়ে যাবে, আর বাচ্চাটা নতুন ভর্তি হয়েছে, এর মধ্যে মারাত্মক অস্থিরতা রয়েছে, বাচ্চাটাকে কি ছেড়ে দিব কি দেবো না, এটা নিয়ে পরামর্শ করছেন তারা। একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো, আচ্ছা ঠিক আছে, বাচ্চাকে জিজ্ঞেস করি তুমি কি একা একা বাড়িতে যেতে পারবে? তো বাচ্চা তো একদম ছোট, বিষয়টা এরকম না, 5-6 বছর বয়স তো ছিল, সে অনায়াসেই বাড়িতে যেতে পারবে, সে বলল। এরপর মাদ্রাসার হুজুররা বাচ্চাটাকে ছেড়ে দেয়, বাচ্চাটা বাড়ির দিকে হাঁটা শুরু করে। রাস্তাঘাট ভালো, রাস্তার দুধারে বড় বড় গাছপালা রয়েছে, পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, এটা ইন্দোনেশিয়ার সব জায়গাতেই রয়েছে। বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এই বাচ্চাটা দেখে একটা মহিলা, ওখানকার মহিলারা যে ড্রেস পরেন ওই ধরনের ড্রেস পরা, বোরকা পরা ছিল, বোরকার সাথে হয়তো বা অন্য কোনো ধরনের একটা ড্রেস বা মাথায় কোনো হেজাব এরকম কিছু পরা ছিল। এই মহিলাটা বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, অর্থাৎ ওই বাচ্চার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, কিছু পেছন দিক থেকে দেখা যাচ্ছে। এই বাচ্চাটা ওই মহিলার হাঁটার স্টাইল দেখে বুঝেছে এটা তার মা। সে পিছন থেকে তাদের যে ভাষা, সেই ভাষায় বলছে মা মা দাঁড়াও দাঁড়াও, কিন্তু মা তো দাঁড়ায় না, মা হেঁটে যাচ্ছে, বারবার ডাকছে। এদিকে বাচ্চা সারাদিন মাকে দেখে নাই, মাকে দেখার জন্য তার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে। বাচ্চাটা ওই মহিলার পিছনে ছুটছে ছুটছে, ওই মহিলাটা হঠাৎ করে হয় কি, পাকা রাস্তা থেকে সাইডে জঙ্গলের ভেতরের যে রাস্তা, এদিকে ঢুকে যায়। এই বাচ্চাটাও পিছনে পিছনে ঢুকে যায়। কিছু সময়ের মধ্যেই বাচ্চাটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এমন সময় ওই বাচ্চাটা সাদা জুব্বা পরা একটা লোককে দেখতে পায়। এই লোকটার চেহারা খুবই ফর্সা। বাচ্চাটার বর্ণনা অনুযায়ী লোকটার চেহারা এত ফর্সা, আমরা বোঝার জন্য বলতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু মানুষের শ্বেতি রোগ হয়, যার কারণে তাদের স্কিনটা অস্বাভাবিক রকমের সাদা থাকে। শুধু তাদের স্কিন যে সাদা তা না, তাদের মাথার চুল, শরীরের লোম, তাদের যেই ভ্রু, এগুলো কিন্তু সাদা হয়ে যায়, তাদের দাড়িও কিন্তু সাদা হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের রোগ। এরা অতিমাত্রায় ফর্সা হয়, এবং এত ফর্সা হওয়ার কারণে তাদের চেহারাটাও কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে যায়। ওই বাচ্চার কাছে মনে হচ্ছিল এই রকমের সাদা একজন ব্যক্তি তার সামনে চলে এসেছে। সে এসে ওই বাচ্চাটাকে এক হাত দিয়ে ধরে বলছে, মানে তাদের ভাষায়, ইন্দোনেশিয়ান ভাষায় বলছে যে কি ব্যাপার বাবা, তুমি কোথায় যাচ্ছ? তখন বাচ্চাটা বলছে, এই যে আমার মা, আমি আমার মায়ের পিছু পিছু যাচ্ছি। তখন ওই লোকটা বলছেন, বাবা এটা তোমার মা নয়। তখন বাচ্চাটা বলছে যে না, এটাই আমার মা, এটাই আমার মা, আমি আমার মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, এভাবে বাচ্চাটা বলছে। লোকটা মনে হলো কিছুক্ষণ চিন্তা করলো, হঠাৎ করে লোকটা বলছে, দেখো তো বাবা, এইটা তোমার মা কি না? তখন বাচ্চাটা পাশে তাকিয়েছে, দেখে যে সত্যি বাচ্চাটার মা চলে আসছে। তখন বাচ্চাটার মা যখন চলে আসছে, বাচ্চাটা দেখেছে বাচ্চাটা
মা মা বলে এক লাফে কোলে উঠে গেছে। মাও বাচ্চাকে জড়িয়ে ধরেছে, তার কপালে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে। তখন মা বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বলছে, বাবা চলো আমরা হেঁটে হেঁটে যাই বাড়িতে। তখন ওই লোকটা এবং ওই বাচ্চার মা দুজন জঙ্গল থেকে হেঁটে হেঁটে বের হয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। তখনও কিন্তু মাগরিবের আজান দেয় নাই। মাগরিবের আজান দিতে তখনও কিন্তু বেশ দেরি, অর্থাৎ তখন বিকেল বেলা। তারা হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এসেছে। তখন ওই লোকটা বলছে, বাবা আমার তো কাজ আছে, আমি চলে যাই। তখন দুজনের মধ্যে সালাম বিনিময় হয়ে ওই লোকটা চলে যায়। কোন দিকে যে চলে গেল বাচ্চাটার খেয়াল করেনি। এবার বাচ্চাটার মা ঘরের কাছাকাছি এসে বলছে, বাবা তুমি ঘরে যাও, আমার তো একটা ছোট্ট কাজ আছে, আমি এটা করেই চলে আসছি। তখন বাচ্চাটা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকার পরেই দেখে যে তার মা ঘরের ভেতরে। তার মা তখন বাচ্চাটাকে দেখেই জড়িয়ে ধরেছে যে, বাবা তুমি চলে আসছো, কার সাথে আসলা? তোমার বাবা তো এখনই যেত তোমাকে আনার জন্য, বৃষ্টির কারণে আমরা তো বাইরে বের হতে পারি নাই। তখন ঘরের মধ্যে তার মাকে দেখে বাচ্চাটা অবাক হয়ে যায়। তখন বলে যে, মা তুমি ঘরের মধ্যে আসলা কিভাবে? তুমি না মাত্রই আমাকে সাথে করে নিয়ে আসলা, তুমি বলতেছো যে আব্বুকে আনতে পাঠাবা, তুমি তো আমাকে নিয়ে আসলা, জঙ্গলের ভেতরে তুমি গেলা, জঙ্গলের ভেতর থেকে আমাকে নিয়ে আসলা, সাথে একজন আঙ্কেল ছিল, তুমি তো মাত্রই বাইরে ছিলা। তখন তার মা বাচ্চার এই সমস্ত কথাবার্তা কিছুই বুঝতে পারছে না। সে বলছে, কই বাবা, না তো, আমি তো বাইরে যাইনি, আমি তো ঘরেই ছিলাম, তুমি তো ঘরের ভিতরে ঢুকে আমাকেই দেখলা। যখনই এটা বলেছে বাচ্চা কিছু একটা বুঝতে পেরেছে, সাথে সাথে বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। টানা 3 দিন বাচ্চা অজ্ঞান ছিল। বাচ্চার যখন জ্ঞান ফেরত আসে তখন বাচ্চাকে ঝাড়ফুঁক করানো হয়। এর মধ্যে বাচ্চাকে কিন্তু ঝাড়ফুঁক করানো হচ্ছিল। হঠাৎ করে কেন এরকম অজ্ঞান হয়ে গেল? বাচ্চাটা অজ্ঞান হওয়ার আগে অস্বাভাবিক রকমের কথাবার্তা বলছিল। তো বাচ্চার যখন জ্ঞান ফেরত আসে বাচ্চাটা কিন্তু একই কথাই বলে। তার কথাবার্তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করার পর স্থানীয় একজন ভালো হুজুরের কাছে বাচ্চার মা বাবা যান। গিয়ে বিষয়টা যখন বলেন তখন হুজুর একটা দিন সময় চান। একদিন পর হুজুর তাদেরকে ফোন করে আসতে বলেন। তারা যান। যাবার পর একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর তথ্য হুজুর বলেন। হুজুর বলেন যে এই বাচ্চাটা ঠিকই বাইরে বের হয়েছিল। ওই সময়ে ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর একটা জিন ওই দিক দিয়ে যাচ্ছিল, তার নজরটা পড়ে এই বাচ্চার উপরে। ইফরিত শ্রেণীর জিনেরা চালান করা ছাড়াই কোনো মানুষকে ক্ষতি করে, কেননা তারা সবসময় জাদুবিদ্যা নিয়ে থাকে, মানুষকে ক্ষতি করাই তাদের কাজ। আর এই বাচ্চার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে ওর মধ্যে এমন কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে এমন একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল। এই কারণে এই বাচ্চাটাকে বলি হিসাবে নেয়ার জন্য জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল একটা মায়াজাল সৃষ্টি করে। ওই সময় ঘটে আর একটা ঘটনা। জিনেদের একটা দল তারা ওই দিক দিয়ে যাচ্ছিল। তো ওই দলে মূলত ওই দলের যে সর্দারের ছেলের বিয়ে, তারা বিয়ের জন্য যাচ্ছিল, ছেলেকে বিয়ে করার জন্য আর একটা জায়গায় ছেলেকে নিয়ে যাচ্ছিল। সেখানে আবার কনে ছিল, সেটাও আবার জিনেদের আর একটা গোত্র। তো ওই দিক দিয়ে তারা যখন যাচ্ছিলেন হঠাৎ করে ওই সর্দারের নজর পড়ে এই ইফরিত শ্রেণীর জিনের উপরে। তখন সর্দার বুঝতে পারেন যে এই ইফরিত শ্রেণীর জিনটা এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। উনি ওই সময় তাদের যাত্রাটা ওখানে স্থগিত করেন। স্থগিত করার পর উনি নিজেই এসে ওই বাচ্চাটিকে ধরে ফেলেন। ধরে ফেলার পর ওই ইফরিত শ্রেণীর জিনটা বুঝতে পারে যে এইখানে আরো ভালো জিনের উপস্থিতি হয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে ক্ষতি করা যাবে না। আর তখন যেহেতু দিনের বেলা ছিল ওই সময় ইফরিত শ্রেণীর জিনটা পালিয়ে যায় ওখান থেকে। এখন সমস্যা হলো কি, এই বাচ্চাটা তো তার মাকে খুঁজছে। এইটা যখন উনি বুঝতে পেরেছেন, উনি একটা ইশারা দিয়েছেন। তখন এই সর্দারের যিনি স্ত্রী উনি আবার বাচ্চার মায়ের সুরত ধরে, কারণ এর মধ্যেই এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই এর মায়ের চেহারা কেমন তার স্ত্রী আবার ওইটা বাচ্চার বাড়ি থেকে দেখে আবার চলে আসছে।
তারপর তার সুরত ধরে বাচ্চার কাছে চলে আসছে, তাকে আদর করে দিয়ে, একদম মায়ের মতো করে আদর করে দিয়ে সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে বাড়ির দরজা পর্যন্ত দিয়ে তারা চলে গেছে। মূলত তারা এই বাচ্চাটাকে আল্লাহর অশেষ রহমতে তার জীবনটা রক্ষা করেছেন। তো এই বিষয়টা জানানো হয়। আর বাচ্চাটা তো কিন্তু এত ছোট না, সে 5-6 বছর বয়সে কিন্তু পুরো বর্ণনাটা দিয়েছিল। সে যতটুকু দেখেছে সে কিন্তু সেই বর্ণনাটা দিয়েছে। তার বর্ণনা পরে সেই হুজুরের কাছ থেকে শোনা বিভিন্ন বর্ণনা ওই বাচ্চার মা বাবা যখন শোনেন, তারা মিলান, এরপরে তারা বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি হয়েছিল। এই বাচ্চাটা এখন মোটামুটি কিছুটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে এরপরে বাচ্চার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ঘটনায় দেখি যে জিনেরা শুধু আমাদের ক্ষতিই করে। এটা সত্য, অধিকাংশ জিনেরা আমাদের ক্ষতিই করে, কিন্তু এর মধ্যে অনেক আল্লাহওয়ালা জিন রয়েছে যাদের উপস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যাই। কখনো আমরা টের পাই, কখনো টের পাই না। এই ধরনের আল্লাহওয়ালা উপকারী জিনদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আর আল্লাহ তাআলা এই ধরনের দুষ্টু জিন থেকে আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম খলিল ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ওনার কাছ থেকে প্রতিনিয়তই আমরা দারুণ দারুণ সমস্ত ঘটনা পেতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম ফয়সাল মাহমুদ ফাহিম। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ফাহিম ভাইয়ের বাড়ি লক্ষ্মীপুরে, উনি বর্তমানে ওমানে রয়েছেন। ওমানে পরিবার নিয়ে বসবাসকারী একজন ব্যক্তি, তার বাড়িও বাংলাদেশে। তার কাছ থেকেই মূলত এই ঘটনাটি উনি শুনেছেন। এই বয়স্ক ব্যক্তির নাম বুলবুল মিয়া। উনি অনেকদিন ধরেই ওমানে রয়েছেন। ওনার ছেলেকেও নিয়ে আসছেন, ওনার স্ত্রীকেও নিয়ে আসছেন। বলতে গেলে আসলে ওনার পুরো পরিবারই এখন ওমানে থাকে। তো ঘটনাটি মূলত এই বুলবুল মিয়ার ভাই তার সাথে ঘটেছিল। আর ঘটনাটি এখন থেকে প্রায় 40 বছর আগে ঘটেছিল বলে উনি অনুমান করেন। যেই ভাইয়ের সাথে ঘটেছিল সেই ভাই ওনার থেকে বয়সে বড়। তার বয়স ওই সময় ছিল 26 কি 27 বছর। আর ওই সময় এই বুলবুল মিয়া, ওনার বয়স ছিল 19 কি 20 বছর। সালটা এক্সাক্ট বলতে গেলে উনি অনুমান করেন যে 84 কি 85 সাল, এই 2 সালের কোনো একটা হবে, এরকমটাই উনি আন্দাজ করে বলেছেন। এই যে বুলবুল চাচা, ওনাদের বাড়ি হচ্ছে ফেনী জেলার দরবেশের হাট নামক একটা জায়গায়। ওই জায়গাটা নাকি এখনো ফসলের মাঠ দিয়ে ভরা, মানে চোখ যতদূর যায় ফসলের মাঠ। এই 2026 সালেও একই অবস্থা। 1985 কি 84 সালের দিকে তো তখন তো আরো অনেক ফসলের মাঠ ছিল। এখন তো ফসলের মাঠের মধ্যে মানুষ ঘর বাড়ি করেছে, তারপরে পুকুর খনন করেছে। ওই সময় তো ফসলের মাঠ ছাড়া চোখ যতদূর যায় অন্য কিছুই দেখা যেত না। ওনাদের গ্রামটা ছিল একেবারেই অজপাড়াগা ওই সময়। তো ওনার যেই বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল সেই বড় ভাইয়ের নাম হচ্ছে গনি মিয়া। তার কথা কিছুটা না বললেই নয়, ইনি খুবই সাহসী মানুষ ছিলেন। সাহসী বলতে একটু বেশি সাহসী যদি বলি তাহলে বলাটা কমই হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় বেশি সাহসী, মানে এইভাবে বলতে হবে, এই টাইপের মানুষ ছিলেন। কোনো কিছু তোয়াক্কা উনি করতেন না। আমরা যেমন কোনো কাজ করতে গেলে ভাবি যে এই কাজটা কি করব কি করব না, করলে কি হবে, না করলে কি হবে, এই যে ভাবনা চিন্তা করে কোনো কাজ করা, এটা ওই গনি মিয়ার মধ্যে ছিল না। আর একটা ব্যাপার হচ্ছে, টাকার জন্য উনি যে কোনো কাজ করতে রাজি ছিলেন। উনি আবার তাস খেলতেন।
তাস খেলার টাকা তো বাড়ির থেকে নিতে পারতেন না, এই কারণে যে কোনোভাবে টাকা ম্যানেজ করতে হতো। টাকা ম্যানেজ করতে গিয়ে যে কোনো কাজ উনি করতে রাজি ছিলেন। বাড়ির থেকে কিন্তু অনেক বকাঝকা করত এই তাস না খেলার জন্য, কিন্তু উনি শুনতেন না। তাস উনি খেলবেনই, এটা একটা নেশার মতো হয়ে গিয়েছিল। আর টাকা দিয়ে খেলতেন তো, কোনোদিন একটু বেশি টাকা জিততেন, কোনোদিন হারতেন। তো যারা আসলে এই ধরনের জুয়া খেলায় অভ্যস্ত হয়ে যায় তাদেরকে কিন্তু এই জুয়া খেলা থেকে বিরত রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। রাতের বেলা খাওয়া দাওয়া করে উনি চলে যেতেন তাস খেলতে। গভীর রাত্রে বাড়িতে ফিরতেন। কখন যে বাড়িতে ফিরতেন এটাও বাড়ির লোকজন আসলে ওইভাবে বলতেই পারতো না। মাঝে মাঝে উনি হয়তোবা, মানে তাও সেটা খুবই রেয়ার, শরীর অসুস্থ থাকলে কখনো কখনো হয়তোবা রাতের বেলা খাওয়া দাওয়া করে উনি ঘুমাতেন। তাও সেটা বছরে একবার কি দুইবার, ওইটা আসলে ধর্তব্যই না। রাতের বেলা একা একা বাড়িতে আসতেন, একা একা চলাচল করতেন, এটা ওনার জন্য একদম স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো একদিনের ঘটনা, রাতে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। আর এই যে গনি মিয়া, উনি খাওয়া দাওয়া শেষ করার পর শুয়ে পড়েছেন। এটা দেখে ঘরের সবাই তো একটু অবাকই হলেন, কারণ তাকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না। সে তো খাওয়া দাওয়া করেই সে বাইরে চলে যায়, তার যে বদ অভ্যাস সেই অনুযায়ী। আজকে তো দেখে তাকে সুস্থই মনে হচ্ছে, অথচ সে বাইরে গেল না, ঘরে শুয়ে পড়লো। তো সবাই এই গনি মিয়াকে জিজ্ঞেস করতেছে যে তার শরীর খারাপ কিনা। তখন গনি মিয়া বলে যে না, শরীর টরীর খারাপ না, এমনিতেই উনি শুয়ে আছেন, আজকে উনি বাইরে যাবেন না। এটা শুনে তো বাড়ির সবাই বেশ অবাকই হলেন, যে ছেলে প্রতি রাত্রে খেয়ে বেরিয়ে যায়, সে আজকে যাবে না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, আর বেশি কথা না বলে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর এই যে গনি মিয়া, এই গনি মিয়াকে দেখা গেল উঠোনের উপর চিটপটাং হয়ে পড়ে আছে, সেন্সলেস অবস্থা। ওনার মা ভোরবেলা উঠে এই দৃশ্যটা দেখতে পান যখন, তখন তো চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করেছেন। সবাই যখন উঠোনে আসে তখন দেখে যে এই অবস্থা। এরপর গনি মিয়াকে ওখান থেকে তুলে নিয়ে গরম তেল হাতে পায়ে মালিশ করা শুরু করলে একটা পর্যায়ে গনি মিয়ার জ্ঞান ফেরে। সবাই যখন ওনাকে জিজ্ঞেস করে যে ঘটনাটা কি, এমন অবস্থা কিভাবে হলো, আর বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে এই গনি মিয়া কালকে সকাল সকাল ঘুমালেও আসলে তার অন্য কোনো একটা দুরভিসন্ধি ছিল। সেটা হচ্ছে রাতের বেলা উঠে সে কোথাও গিয়েছিল, কারণ তার হাতে পায়ে মাটি লেগে আছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন গনি মিয়া বলেন যে দিনের বেলায় উনি একটা তাল গাছে পাকা তাল দেখে আসছিলেন। মূলত ভোর রাতে সেই তাল গাছের নিচে উনি যাবেন তাল কুড়ানোর জন্য, তারপর সেই তাল বিক্রি করবেন। ওনার কাছে তো টাকা পয়সা নাই, তাস খেলার জন্য তো টাকা পয়সা গোছাতে হবে আর কি। এই জন্যই মূলত এই পরিকল্পনা মানে করে রেখেছিলেন আর কি। তো উনি গত রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন যাতে ভোরবেলা উঠতে পারেন। এরপর বাড়ির লোকজন তো বুঝতে পারছেন, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই জন্যই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তাছাড়া তো এই লোক তো এত তাড়াতাড়ি ঘুমানোর লোক না। এরপর গনি মিয়া বলেন যে উনি যখন উঠেছেন তখন যে এক্সাক্ট কয়টা বাজে উনি তো জানেন না, ওনার কাছে ঘড়ি ছিল না। তবে উনি বুঝতে পেরেছেন যে চারদিকে এখন অনেক অন্ধকার। উনি ওই তাল গাছের দিকে যাওয়া শুরু করেছেন। তাল গাছের কাছে চলেও যান কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। উনি দেখেন তাল গাছের নিচে 3টা বড় বড় পাকা তাল পড়ে আছে। উনি যখন তালগুলো নিয়েছেন কিভাবে, উনি যে লুঙ্গিটা পরেন, লুঙ্গির সামনের অংশ একটু উঁচু করে এর ভিতরে তালগুলো নিয়েছেন। এরপর লুঙ্গির ওই অংশটা একটু উঁচু করে ধরে হাঁটা শুরু করেছেন। উনি যখন হাঁটা শুরু করেছেন হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পায়ের নিচ দিয়ে কিছু একটা চলে গেল, অনেকটা পিচ্ছিল টাইপের কিছু। জিনিসটা কি, উনি এটা দেখার জন্য ওই কোমরে গুজে রাখা একটা ম্যাচের বক্স এটা বের করলেন। উনি আবার ওই বিড়ি খেতেন, এই জন্য বিড়ি তারপর ম্যাচ বক্স তার সাথেই থাকতো। ম্যাচ বক্সটা খুলে একটা দেশলাইয়ের কাঠি যখন জ্বালিয়েছেন উনি দেখেন যে একটা সাপ ওনার থেকে একটু দূরে ফনা তুলে তার দিকেই তাকিয়ে আছে।
তো এইটুকু দেখতে দেখতেই আবার ম্যাচের কাঠি নিভে যায়। উনি আর একটা ম্যাচের কাঠি জ্বালানোর পর দেখেন যে সাপটা ওভাবেই আছে, আর সাপটা মাথা নাড়িয়ে একটা কিছু ইশারা করছে। উনি বুঝতে পারলেন সাপটা ইশারা করে তাকে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। এদিকে কয়েক সেকেন্ডের মধ্যে তো সেই ম্যাচের কাঠিও শেষ হয়ে গেছে। উনি আর একটা ম্যাচের কাঠি জ্বালিয়েছেন, দেখলেন সাপটা ওভাবেই তাকে ইশারা করে চলে যেতে বলছে। উনি তখন চিন্তা করলেন যে সাপটা তার পায়ের নিচ দিয়ে গেছে, নিশ্চয়ই একটু আঘাত পেয়েছে। আর গ্রামে একটা কথা প্রচলিত আছে যে কোনো সাপকে যদি আঘাত করে ছেড়ে দেওয়া হয় এ নাকি প্রতিশোধ নেয়। উনি চিন্তা করলেন যে এই সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য নিশ্চয়ই তার বাড়িতে চলে আসবে। এই চিন্তা করে আর একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে উনি একটা কাঠ বা এরকম কিছু খুঁজছেন, কারণ উনি যেদিকে গিয়েছেন ওখানে বিভিন্ন ধরনের ওই বাঁশের কঞ্চি বা এই টাইপের কোনো কিছু বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়া ছিল আর কি। ওখানে উনি একটা বাঁশের মোটা কঞ্চি পান। এই কঞ্চির সাইড দিয়ে আবার ছোট ছোট কঞ্চি মানে ডালের মতো বেরিয়ে যায়। উনি দ্রুত এগুলো হাত দিয়ে ভেঙে ফেলেছেন, আর তালগুলো ওই লুঙ্গি থেকে নিচে নামিয়ে রেখেছেন। এরপর উনি সাপটা কিন্তু দেখতে পাচ্ছেন তখনও, মানে বোঝা যাচ্ছে সাপটা ওখানেই আছে, ফনা তুলে আছে। অন্ধকারের মধ্যেই সাপটাকে যতটুকু দেখা যাচ্ছিল সেই অনুযায়ী উনি ওই মোটা কঞ্চি দিয়ে সাপটার মাথা বরাবর আড়াআড়ি করে একটা বাড়ি দিয়েছেন। মানে উপর নিচ না, আড়াআড়ি করে সাইড করে একটা বাড়ি দিয়েছেন। এক বাড়িতেই ওই সাপটা নাকি মারা যায়। এরপর উনি ওই লাঠিটা ফেলে দিয়ে আবার বাড়ির দিকে যখন রওনা দিবেন, ওই তালটা আবার আগের মতো করে লুঙ্গির মধ্যে নিয়ে, তখন নাকি তার পিঠে কে যেন একটা সজোরে থাপ্পড় মারে। এরপর উনি দৌড় দিয়েছেন যে কিরে থাপ্পড় দিল কে, কোনো দিকে না তাকিয়ে দিয়েছেন বাড়ির দিকে দৌড়। তখন শুধু একটা কথাই উনি শুনেছিলেন যে গনি মিয়া, তুই তোর জীবন নিজ হাতেই আজকে জাহান্নাম বানাইলি, রক্ষা পাইলি না, কিন্তু ভাবিস না রক্ষা পেয়ে গেলি, তোর কিন্তু সামনের দিন খুবই খারাপ, প্রস্তুত থাকিস। এরপর উনি যতটুকু শুনেছিলেন যে দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। উনি বুঝতে পারলেন যে ফজরের আজানের কারণেই হয়তোবা আজকে উনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হন নাই। এরপর তো দৌড়ে বাড়িতে আসছেন। তো দৌড়ানোর সময় ওই তাল যে কোথায় গেছে, কোথায় পড়ে গেছে আর খেয়াল করেন, দ্রুত বাড়িতে চলে আসেন, আর উঠানের উপর এসেই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নেই। ওনার এই কথা শোনার পর ওনার মা জিজ্ঞেস করে, আচ্ছা তুই কোন দিকে গেছিলি বলতো? তো উনি বলতেছেন যে ওই যে কবরস্থান আর শ্মশান ঘাট আছে না একটা, ওইখানে একটা তাল গাছ আছে, ওইখানে গেছিলাম। তখন ওনার মা এই কথা যখন মানে শুনছেন, ঠাস করে ওনার গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছেন। উনি থাপ্পড় দিয়ে বলছেন যে তুই জানিস না ওইখানে পরিত্যক্ত একটা কবরস্থান আছে, আর ওই শ্মশানটা হিন্দুরা ব্যবহার করে, ওটা এখনো সবাই ব্যবহার করে, তুই ওদিকে গেলি কেন? উনি বলতেছেন যে আমি আসলে গেছি তাল আনার জন্য, আর আমার ভয় ডর যে কম, এটা তো তোমরা জানোই। লিসেনারদের জানার জন্য একটা বিষয় বলে রাখা ভালো যে এই যে কবরস্থানটা, এটা ছিল পরিত্যক্ত কবরস্থান। কেননা শ্মশান এবং কবরস্থান পাশাপাশি হওয়ার কারণে এই হিন্দু মুসলিম সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয় যে এখানে নতুন করে আর কোনো কবর হবে না, অন্য জায়গায় কবরস্থান হবে। শ্মশানে হিন্দুরা ঠিকঠাক মতো তারা তাদের পরিচিত জন যারা মারা যাবেন তাদের লাশ দাহ করবেন। তো এই জন্যই ওই কবরস্থানটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এদিকে গনি মিয়ার মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর গনি মিয়ার মা গনি মিয়াকে বলেন যে তোকে হুজুরের কাছে নিয়ে যাব, কিন্তু উনি যাবেন না। উনি তো কোনো কিছু তোয়াক্কা করেন না। অনেক বোঝানোর পর উনি যাবেন না। বারবার উনি বলতেছিলেন যে ধুর এসব কিছু হয় না, যা হওয়ার হয়ে গেছে, আমার এগুলোতে খুব একটা বিশ্বাস নাই। বাড়ির লোকজন বুঝতে পারলেন যে একে বুঝিয়ে লাভ নাই, এ যাবে না। সবাই তাকে খুব ভালো করেই চেনে। সেদিনের মতো যে যার কাজে চলে গিয়েছে। ওই দিন গনি মিয়া সারাদিন বাড়িতেই ছিলেন, আর বের হন নাই। সন্ধ্যার দিকে উনি বের হয়েছেন। যেহেতু সারাদিন বাড়িতে ছিলেন, তাস যে খেলবেন, তাস খেলার সময় যে টাকা বাজি লাগাবেন অর্থাৎ জুয়া খেলবেন, এই টাকাটা তখন কাছে নাই। সারাদিন তো বাড়িতেই ছিলেন, কোনো ধান্দা করতে পারেন নাই। এখন টাকার ব্যবস্থা তো করতে হবে।
এই জন্য বের হয়ে উনি একটা জায়গায় গিয়েলেন যেখানে ওনার অধিকাংশ বন্ধুরা আড্ডা দেয়। সেখানে গিয়ে দেখা গেল ওরা কিছু বন্ধুরা কিছু একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছে, হাসাহাসি করছে। উনি ওখানে যাওয়ার পর জিজ্ঞেস করে, এই কিরে, কি নিয়ে তর্ক হচ্ছে, কি নিয়ে এত হাসাহাসি? পরে উনি জানতে পারলেন ওনাদেরই বন্ধু বান্ধবদের ভেতরে একজন নাকি একটা বাজি ধরেছিল। সেটা হচ্ছে যে শ্মশানে একটা বেল গাছ আছে, এই বেল গাছে কয়েকজন বন্ধু একটা ডালে গিয়ে একটা লাল কাপড় বেঁধে আসবে, আর এই লোক গিয়ে রাত 12টার পর সেই লাল কাপড়টা নিয়ে আসবে। ঠিকঠাক মতো দিনের বেলাতে নাকি লাল কাপড় বেঁধেও আসা হয়েছে। এখন রাতের বেলা এসে এই বন্ধু আর সেখানে যাবে না। শর্ত ছিল যে ওই লাল কাপড়টা নিয়ে আসতে পারলে ওই 1984-85 সালের সময় আর কি তাকে 3 টাকা দেয়া হবে। সে রাজিও হয়েছিল, এখন সে রাজি হচ্ছে না। এখন এরা বলতেছে যে এই বেটা, তুই রাতের বেলা যাবি না, এটা বললেই হতো, তাহলে দিনের বেলা তো কষ্ট করে আমরা মানে এই যে বেঁধে আসতে গেলাম কেন? উল্টো তুই এখন 3 টাকা ফেরত দে, আমরা দিনের বেলা কষ্ট করছি, আর তুই একটা ভীতু। তো এইটা নিয়ে তর্কাতর্কি হচ্ছে, হাসাহাসি হচ্ছে যে একটা ভীতুর ডিম, এইটা সেইটা এরকম কথাবার্তা হচ্ছে। ওই সময় গনি মিয়া বলে ওঠে, আরে সে যাই নাই তো কি হয়েছে, আমি আনলে হবে, আমার 3 টাকা দিবি তো? তখন বাকিরা বললো অবশ্যই দেবো। তখন গনি মিয়া বলে যে আমি এখনই যাচ্ছি। বাকিরা বললো না না, এখন গেলে তো হবে না, রাত 12টার পর যেতে হবে। আর তুমি এখন গিয়ে যদি অন্য একটা কাপড় নিয়ে আসো, লাল কাপড়, তাহলে তো হবে না। আমরা যেই লাল কাপড়টা বেঁধে আসছি ওখানে একটা চিহ্ন দিয়ে আসছি, ওই লাল কাপড়টাই আনতে হবে। উনি বললেন যে হ্যাঁ আনবো তো, কোনো সমস্যা নাই, টাকা রেডি কর তোরা। উনি অপেক্ষা করছেন, এদিকে বন্ধুরাও গল্প গুজব করছেন। কারো হাতেই ওই সময় ঘড়ি ছিল না, তবে বেশ কয়েক ঘন্টা পর ওনারা অনুমান করলেন যে রাত 12টা কি 12:30 মতো বাজতে পারে। তখন তারা বললেন যে এই গনি মিয়া যা নিয়ে আয়। আর তখন বন্ধুরা এটাও বলে দেয় যে ভালো করে চিন্তা করে দেখ পারবে কি না, না পারলে বলে দে, এবার তোকে নিয়েও আমরা একটু মানে হাসি তামাশা করি, হাসাহাসি করি, মজা করি। এরপর গনি মিয়া রেগে বলে যে দূর মিয়া, কি কও, আমি কি ভীতু নাকি যে ভয় পাবো? গত রাত্রে কবরস্থানে গিয়ে একটা সাপও মেরে ফেলছি তাল কুড়াতে যে, তখন একটা ভয়ের ঘটনা ঘটছে। সবাই এখানে থাকো, আধা ঘন্টার মধ্যে ওই লাল কাপড় নিয়ে আসতেছি। এই বলে উনি রওনা দিয়েছেন ওই শ্মশানের দিকে। ওই শ্মশান কবরস্থান পাশাপাশি ওই যে আগের রাতে যেখানে ঘটনা ঘটেছে আর কি, ওইখানেই আর কি যাওয়া শুরু করেছেন। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, গনি মিয়া আর আসে না, আসার কোনো নামগন্ধই নাই। একটা পরে সবাই চিন্তিত হয়ে যায় যে কোনো একটা বিপদ আপদ হলো না তো। তখন বন্ধুরা ওই শ্মশানের দিকে আগানো শুরু করলো। শ্মশানের দিকে যখন তারা আগানো শুরু করলো, শ্মশানের কাছাকাছি যেতেই দেখা গেল গনি মিয়া মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বন্ধু বান্ধবরা সবাই মিলে তাকে উঠিয়ে নিয়ে যায় গনি মিয়ার বাড়িতে। সেই মাঝরাতে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে তোলা হয়। সবাই এসে দেখে এই অবস্থা, গনি মিয়াকে ঘরে নেওয়া হয়। বাড়ি থেকে তো বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি ব্যাপার, এই ঘটনা কিভাবে ঘটলো। কেউ কিন্তু ভয়ে বলছে না যে এরকম বেল গাছে লাল কাপড় বাঁধা ছিল, এটা সেইটা কেউ কিন্তু বলতেছে না। সবাই বলে যে না, এই আর কি, আমরা তার খোঁজ খবর পাচ্ছিলাম না, পথ দিয়ে ফেরার সময় দেখলাম এই অবস্থা। মানে ওই সময় তার পরিবারকে এই একটা কথা বলে বুঝ দিয়েছে তার বন্ধুরা। সকালবেলা গনি মিয়ার জ্ঞান ফেরে। বাড়ির থেকে জিজ্ঞেস করছে, এই গনি মিয়া বলতো কি হয়েছে। গনি মিয়া আবার তার মাকে দেখে খুব ভয় পেতেন। প্রথমে তো গনি মিয়া বলতে চাচ্ছে না, এইটা সেইটা বলে একটু কাটিয়ে যাবার চেষ্টা করলেও তার মা এগিয়ে এসে 2 গালে ঠাস ঠাস করে 3-4টা চর বসিয়ে দেন। বেশ জোরে সোরে চর মেরেছিলেন। তখন তার মা বললেন যে মাইকে আরো খাবি না বলবি। তখন গনি মিয়া ঘটনা বলতে শুরু করে। গনি মিয়া বলেন যে উনি বাজি ধরে যখন শ্মশানে গিয়েছেন, শ্মশানের ভেতরে ঢোকা মাত্রই কে যেন তার নাম ধরে ডাক দিয়ে বলল, এই গনি মিয়া, তুই যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, আর 1 পা সামনে আগাবি না। গনি মিয়া এই কথা শোনার পর চারদিকে তাকালেন, দেখলেন যে কেউ নাই। গনি মিয়া চিন্তা করলেন নিশ্চয়ই তার বন্ধু এই কাজ করছে।
আশপাশ থেকে ডাক দিচ্ছে, যেতে মানা করছে যাতে করে ভয় পেয়ে উনি চলে আসেন, তাহলে তো 3 টাকা দিতে হবে না গনি মিয়াকে। উনি এসব কিছু তোয়াক্কা না করে ঠিকই সামনের দিকে এগিয়ে গেলেন, ওই বেল গাছের নিচে গেলেন। বেল গাছের নিচে যাওয়ার পর উনি একটা চিৎকার শুনলেন আর কোনো কিছু ভাঙার শব্দ শুনলেন। শব্দটা এরকম যে হাত থেকে কোনো মাটির হাঁড়ি যদি ছেড়ে দেওয়া হয়, মাটির উপর পড়লে এক ধরনের ভাঙার আওয়াজ হয়, মাটির হাঁড়ি ভাঙার আওয়াজটা কিন্তু একটু ভিন্ন রকমের হয়। তো উনি ওই রকমের একটা আওয়াজ শুনলেন, আর চিৎকারটা যে কিসের এটাও বুঝতে পারেন নাই, একটা তীক্ষ্ণ চিৎকার ছিল আর কি, এতটুকু বুঝেছিলেন। এতেও উনি দমে গেলেন না। এরপর উনি বট গাছ তো না, ওটা বেল গাছ ছিল, ওই বেল গাছে ওঠার জন্য যখন কেবল কিছুটা উঠেছেন, তখন ওনার কাছে মনে হলো কেউ ওনার ঘাড়ের উপরে খপ করে ধরেছে। আর মনে হচ্ছে মানুষের মতোই হাত, তবে এই হাতটা অনেক শক্ত। ঘাড়ের উপরে ধরে, ঘাড়টা ধরে ছুঁড়ে ফেলেছে মাটির উপরে। এরপর অদৃশ্যভাবে মনে হচ্ছে তার পিঠে, কোমরে, পেটে লাথির উপরে লাথি, লাথি মারতে মারতে, ফুটবলের মতো লাঠি মারতে মারতে এই শ্মশান থেকে তাকে বাইরে নিয়ে আসে। এরপর ওনার কিছু মনে নেই। এইসব ঘটনা শোনার পর গনি মিয়ার পরিবার থেকে পুরোপুরিভাবে নিষেধ করে দেওয়া হয়, কোনোভাবেই রাতের বেলা বাইরে যাওয়া যাবে না। সেদিন আর গনি মিয়া বাড়ি থেকে বের হইতে পারে নাই, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ রাতের বেলা গনি মিয়ার চিৎকারের শব্দে সবার ঘুম ভেঙে যায়। সবাই তো গনি মিয়ার ঘরে ছুটে আসে, চিৎকার দেওয়ার কারণ কি জিজ্ঞেস করে। তখন গনি মিয়া ভয়ঙ্কর একটা স্বপ্নের কথা বলে। গনি মিয়া বলে যে উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা এরকম যে উনি একটা কবরস্থানের একটা শ্মশানের মাঝে বসে আছেন, আর 2টা অবয়ব, তাদের চেহারা বোঝা যাচ্ছে না, মানুষের মতোই মনে হচ্ছে। একটা তার এক হাত ধরেছে আর একটা আর এক হাত ধরেছে। 2টা অবয়ব তাদের 2 দিকে তাকে টানাটানি করছে। 2জনেই একটাই কথা বলছে, একজন বলছে আমি মারবো, আর একজন বলছে আমি মারবো। ব্যাপারটা অনেকটা এরকম যে যে অবয়বটা ওনার ডান হাত ধরেছে, সে ডান হাত ধরে হ্যাঁচকা টান দিচ্ছে তার দিকে, সে বলতেছে আমি মারবো। সেম কাজটা যে অবয়বটা বাম হাত ধরেছে, সেও এই একই কাজ করছে। এমন স্বপ্ন দেখেই মূলত উনি চিৎকার দিয়ে উঠেছেন। ওনার কথা শুনে সবাই বলল, পর পর 2 দিন 2 জায়গায় ভয় পাওয়ার কারণে হয়তো বা স্বপ্নে এরকম উল্টাপাল্টা কিছু দেখেছে, এমন কিছু না। সকালে হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসবে। তো সে রাতে গনি মিয়ার ঘুমান নাই, জেগেই ছিলেন। সকাল হবার পর কেউ আর পানি পড়াও আনে নাই, আর উনিও বাইরে যান নাই। আগেই বলা হয়েছে যে গনি মিয়া একটু খামখেয়ালি টাইপের মানুষ, উনি কোনো কিছু অতটা পাত্তাও দিতেন না। তো এর পরের রাত্রে উনি যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, যেহেতু ওনার রাতের বেলা বাইরে যাওয়া খুব কড়াকড়িভাবে মানা ছিল, আর মাকে খুব ভয় পেতেন, বের হলে তার মা বলেছিলেন যে বিশাল বড় একটা মুগুর নিয়ে রাখবেন, এই মুগুর ওনার পিঠে ভাঙবেন। এই ভয়ে উনি তো আর বাইরে যান নাই। ওই রাত্রে উনি আবার চিৎকার দিয়ে উঠে বসেন। ওনার চিৎকারে ওনার ঘরের সবাই ওনার ঘরে এসে হাজির হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাতে চিৎকার চেঁচামেচি, ঘটনা কি? তখন উনি বলেন, গত রাতের মতো আজকেও উনি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন জিজ্ঞেস করার পর উনি বললেন, উনি স্বপ্নে দেখেন যে 2টা অবয়ব সেম আগের রাতের মতোই আসছে, তবে আজকে ওনার হাত ধরে টানাটানি করছে না, আজকে ওনার পা ধরে ওনাকে টেনে হিচড়ে ঠিক শ্মশান আর ওই পরিত্যক্ত কবরস্থানের মাঝ বরাবর নিয়ে একটা অবয়ব শ্মশানের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পা ধরে, আর একটা অবয়ব ওনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা অবয়ব বলছে, ওরে আমি পুড়িয়ে মারবো, আমার ধ্যানের অনেক ব্যাঘাত ঘটিয়েছে। আর এটাও বলছে যে ওরে আমি ইশারা ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার কথা বললাম, তারপরেও ও আমার ধ্যানটা নষ্ট করলো, ধ্যানের ব্যাঘাত ঘটালো। আর একটা অবয়ব বলতেছে, না তুই ওরে মারতে পারবি না, ওরে আমি জিন্দা দাফন করব, ও আমার ছোট ভাইকে নির্মমভাবে পিটিয়ে মারছে। এরপর মূলত ওনার স্বপ্নটা ভেঙে যায়। উনি স্বপ্নে দেখে যা বুঝলেন সেটা হচ্ছে ওই 2টা অবয়ব রীতিমতো তর্ক বাঁধিয়ে দিয়েছে ওনাকে কে মারবে, কিভাবে মারবে এটা নিয়ে। এমন ভয়াবহ স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। ওনাকে জিজ্ঞেস করা হলো যে যারা ওনার সাথে এমন করছে তারা দেখতে কেমন। তখন গনি মিয়া বলেন যে তাদের চেহারা তো উনি দেখতে পান না, শুধু কথা শোনা যায়, খালি একটা মানুষের অবয়ব এটা বোঝা যায়। তবে উনি নাকি স্বপ্নের মধ্যে 2টা গন্ধ পান,
এক সাইড থেকে মানুষ পোড়ানোর যে গন্ধ, শ্মশানে যখন মানুষ পোড়ানো শুরু করা হয় তখন এক ধরনের গন্ধ কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কাঁচা মাংস পোড়ার এক ধরনের গন্ধ, ওই রকম গন্ধ উনি পান এক সাইড থেকে। আর এক সাইড থেকে লাশ কবরে নামানোর জন্য যখন প্রস্তুত করা হয়, কর্পূর শরীরে লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের গন্ধ কিন্তু পাওয়া যায়, ওই টাইপের গন্ধ উনি পান। গনি মিয়ার এই সমস্ত কথাবার্তা শুনে সবাই এবার বেশ চিন্তিত হলো, বললো যে কালকেই হুজুরের কাছ থেকে পানি পড়া ওনারা আনবেন। ওই রাতের মতো সবাই ঘুমিয়ে গেল। সকাল হতেই হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়েও তারা আসছেন। তো সেদিনের মতো পানি পড়া খাওয়ানো হয় গনি মিয়াকে। সেদিন দুপুরে এই গনি মিয়ার মা ওনাকে পাঠান ওনার নানার বাড়িতে কিছু একটা জরুরি কাজে। তবে ওনার মা বলে দেন যে আসরের নামাজের আগে আগেই, মাগরিবের নামাজ না, আসরের নামাজের আগে আগেই উনি যেন বাড়িতে চলে আসেন। কিন্তু এই গনি মিয়া তো ছিল ভিন্ন কিসিমের মানুষ। আড্ডাবাজি করা তার একটা স্বভাব, এবং এমন স্বভাব যে এটা তার রক্তে মিশে গিয়েছিল। নানার বাড়িতে গিয়ে মামাতো ভাইদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাত প্রায় 11টার মতো হবে। আড্ডা দেওয়া শেষ হওয়ার পর উনি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও বা নানার বাড়ি থেকে ওনাকে বারবার বলে দেওয়া হয় যে এখন যাওয়ার দরকার নাই, থেকে যা, কিন্তু উনি ভয়ে ছিলেন যে বাইরে থাকলে, সে নানার বাড়ি হোক, বাইরে থাকলে তার মা বেধড়ক পিটুনি দিবেন। এই কারণেই উনি কারো কথা না শুনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি যাচ্ছিলেন একটা ধান ক্ষেতের মধ্য দিয়ে। আর শুরুতেই বলেছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ওখানে ওই সময় ধান ক্ষেত ছিল আর কি, বা ফসলি ক্ষেত ছিল। ধান খেতে যে আইল দেওয়া থাকে, আইল বলতে অনেকের জমি একসাথে থাকে, তো কোনটা কার জমি এটা বোঝানোর জন্য বা সেপারেট করার জন্য মাটি দিয়ে এক ধরনের বাঁধ দেওয়া হয় চিকন করে, এটাকে আইল বলা হয়। এটা একটা খুবই চিকন সরু রাস্তার মতো, একজন মানুষ কোনো মতে হেঁটে যেতে পারে কষ্টে সষ্টে আর কি। তো উনি যাচ্ছিলেন, ওনার হাতে কোনো আলো ছিল না, কিন্তু ওই সময় বেশ ভালো চাঁদের আলো ছিল, চারদিকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল ওটা চাঁদনি রাতই বা পূর্ণিমার রাত। মাঠের ঘাসও স্পষ্ট বোঝা যাচ্ছিল, মানে যে আইল দিয়ে যাচ্ছেন, আইলের দুই পাশে কিন্তু কিছুটা ঘাস গজিয়ে ওঠে, ওই ঘাস উনি দেখতে পাচ্ছিলেন স্পষ্টভাবে। আর শুনশান জায়গা, কোনো মানুষজন নাই, আর ওই জায়গায় মানুষ না থাকারই কথা, কারণ ওই সময় গ্রামের মানুষ সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। উনি যাচ্ছিলেন, ওনার অবশ্যই একটু ভয় লাগছিল, উনি ভয় কাটানোর জন্য গলা ছেড়ে গান গাচ্ছিলেন। তো গান গাচ্ছেন, গান গাওয়ার একটা পর্যায়ে খেয়াল করলেন উনি যে গান গাচ্ছেন, মানে গানের যে লাইনটা গাচ্ছেন, সেই লাইনটা আবার কেউ রিপিট করছে, মানে সেটা আবার কেউ গাচ্ছে, তবে ওই যে প্রতিধ্বনি যেটা হয় আর কি, আমরা কথা বললে যে প্রতিধ্বনি হয়, সেম কণ্ঠটাই আবার ভেসে আসে, বিষয়টা এরকম না। মনে হচ্ছে উনি যে লাইনটা গাচ্ছেন কোন একটা হেরে গলায় আবার সেই লাইনটা অন্য কেউ গাচ্ছেন, মানে এটা তার কণ্ঠ না, এটা প্রতিধ্বনি হলে যেরকম শব্দ হয় সেটা না, তার কথা রিপিট করছে। মনে হচ্ছে ব্যঙ্গ করে, ইচ্ছা করে ব্যঙ্গ করে, অনেক সময় মানুষের কথা অনেকে রিপিট করে না, ওই রকম আর কি। তো উনি এটা বেশ কয়েকবার খেয়াল করে বেশ ভয় পেয়ে গেলেন। উনি গান গাওয়া থামিয়ে দিয়ে যখন সামনে আবারও আগানো শুরু করলেন, এবার উনি অনেকটা দৌড়ের মতো করে হাঁটা শুরু করেছেন। তখনও কিন্তু ওনার বাড়িতে যেতে আরো 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে বলে উনি অনুমান করেছিলেন। উনি আরেকটু সামনে যেতেই একটা জিনিস খেয়াল করলেন। উনি দেখলেন কিছুটা দূর থেকে একটা লোক মনে হয় কোদাল দিয়ে কিছু একটা খুঁড়ছে, মাঠের এক পাশে, ঠিক ক্ষেতের আইলের পাশেই। উনি দেখে ভাবলেন হয়তো কেউ রাতের বেলা ক্ষেতের কাজ করছে। উনি সামনে এগিয়ে গেলেন, দেখলেন যে হ্যাঁ, একটা লোক কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়ছে। তবে এই গর্তটা সাধারণ কোনো গর্ত নয়। কবর যখন খোঁড়া হয় তখন কিন্তু বিশেষ পদ্ধতিতে কবর খোঁড়া হয়। উনি দেখতে পেলেন মনে হচ্ছে এখানে এই লোকটা কবর খুঁড়ছে। উনি এটা দেখে ব্যাপারটা নর্মাল ভাবেই নিলেন, ভাবলেন হয়তোবা কেউ মারা গেছে তাই রাতে কবর দিবে, এই জন্য কবর খুঁড়ছে। আবার উনি এটাও ভাবলেন যে এই ক্ষেতের মধ্যে কবর দেবে, এইটা কেমন কথা। তারপরও ভাবলেন যে দিতেই পারে, ক্ষেতের মধ্যে কবর, আর এমন কি, তারা হয়তো এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পারিবারিকভাবে। উনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে ভাই, কে মারা গেছে? কারণ গ্রামে কে মারা গেছে এটা কিন্তু একজন আর একজনের কাছ থেকে জেনে নেন যে সে পরিচিত কিনা। গ্রামের সবাই একে অন্যের খোঁজ খবর রাখেন, এই জন্য মূলত উনি জিজ্ঞেস করেন যে কে মারা গেছে, এত রাত্রে কবর খুঁড়তেছেন যে।
এই একই কথা উনি 4-5 বার জিজ্ঞেস করলেন, কিন্তু ওই লোকটা ওনার কোনো কথার জবাব দিলেন না, শুধু একবার এই গনি মিয়ার দিকে তাকিয়েছেন। তো ওই লোকটার চেহারা যতটুকু উনি দেখলেন তাতে স্বাভাবিক মানুষের মতোই মনে হয়েছে, কোনো ভয়ঙ্কর ভাব তার মধ্যে ছিল না। 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো জবাব না পেয়ে উনি আবার সামনের দিকে এগুতে লাগলেন। ভাবলেন যে হয়তো তার মন টন খারাপ, আত্মীয় স্বজন মারা গেছে, কথা বলতে চায় নাই। আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পর উনি দেখলেন একটা লোক কিছু শুকনো খড়ি, গাছের ডাল অর্থাৎ লাকড়ি, এগুলো এক জায়গায় সাজিয়ে রাখছে, যেমনটা চিতা সাজানো হয়। চিতায় লাশ পোড়ানোর জন্য যেভাবে সাজানো হয় ঠিক ওইভাবে মনে হচ্ছে এই খড়িগুলো সাজানো হচ্ছে। এটা দেখে উনি বেশ অবাক হলেন, কারণ হিন্দুরা সাধারণত যেখানে সেখানে লাশ পোড়ায় না, নির্দিষ্ট জায়গাতেই পোড়ায়। এটা দেখার পর এইবার ওনার মনের মধ্যে কিছুটা খটকা লাগলো। তিনি ওই লোকটার কাছ দিয়ে সোজা হেঁটে চলে গেলেন, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করেন নাই যে কে মারা গেছে, কি আসা, এই বিষয় এগুলো কিছু জিজ্ঞেস করেন নাই। এইভাবে আরেকটু সামনে যেতেই উনি দেখেন যে এবার একটা না 2টা লোক মিলে কবর খুঁড়ছে। তাদেরকেও পাশ কাটিয়ে উনি সামনে আরেকটু যখন এগিয়ে গেছেন তখন উনি দেখেন একটা না, এবার 2টা লোক মিলে শুকনো কাঠ, ডালপালা এগুলো দিয়ে চিতা সাজাচ্ছে। এইবার উনি শিওর হলেন যে এইবার তো একটা বিশাল বিপদে পড়ে গেছি রে। উনি কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছেন যে কি করব কি করব। সামনে গেলেও বিপদ, পেছনে গেলেও বিপদ, আর সামনে গেলে এই টাইপের সেম জিনিস বা এর থেকেও ভয়ঙ্কর কিছু আরো দেখবেন, এইটা উনি নিশ্চিত ছিলেন। কি করবেন ভাবছিলেন উনি। এমত অবস্থায় হঠাৎ করেই ওনার ডান পাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ তাকে বলছে, যা আরো সামনে যা, তোর কবর খোঁড়া হচ্ছে, আজকে তোকে জিন্দা দাফন করা হবে। এই কথা শেষ হতে না হতেই ওনার বাম পাশ থেকে আর একটা কণ্ঠে কথা আসলো, যা আরো সামনে যা, তোর জন্য চিতা সাজানো হচ্ছে, তোকে জিন্দা পুড়িয়ে মারব। এবার উনি শুধু ভয় না, মারাত্মক লেভেলের ভয় পান। ওনার লাইফে এই প্রথম উনি এত ভয় পেয়েছেন। উনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে থাকেন। উনি বুঝতে পারছিলেন না যে আসলে উনি কোন দিকে যাবেন। ওনার কাছে এতটুকু মনে হচ্ছিল কেউ ওনাকে তাড়া করছে, কিন্তু কে তাড়া করছে এটা বুঝতে পারছেন না। উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে উনি ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। আর একটা না, উনি ক্রমাগত চিৎকার দিয়েই যাচ্ছিলেন। তো ওনার চিৎকারে রাস্তার আশেপাশে থাকা কয়েকটা ঘরের মানুষ বেরিয়ে আসে, এসে ওনাকে দেখতে পায়। ওনাকে দেখে অবশ্য তারা চিনে ফেলেছে, যেহেতু উনি রাত বিরেতে এদিক সেদিক ঘুরঘুর করতেন। তারা জিজ্ঞেস করে, কি গনি মিয়া, কি হয়েছে? তো উনি ওই সময় এতটা ভয় পেয়েছিলেন যে কিছু বলতে পারছিলেন না। ওনার গলা এতটাই শুকিয়ে গিয়েছিল, গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছে না। লোকজন তাদের বাড়ি নিয়ে যায়, পানি দেয়, পানি খেয়ে কিছুটা শান্ত হওয়ার পর উনি সবাইকে বলেন যে ঘটনাটা কি হয়েছে। তখন সবাই তাকে বলে, তুমি মিয়া রাতের বেলা একা একা আসতে গেছো কেন? জানো না রাত বিরেতে অনেক সমস্যা হয়, তারপর এরকম বিস্তীর্ণ ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আসতে গেছো। ওই রাত্রে গনি মিয়া ওই বাড়িতেই ছিলেন, নিজের বাড়িতে আর ফেরেন নাই। এত কিছু ঘটার পরও উনি কিন্তু সেন্স হারান নাই, শুধু ভয় পেয়েছেন, মারাত্মক লেভেলের ভয় পেয়েছেন, তবে ভয়ে উনি জ্ঞান হারান নাই। এর থেকেই বোঝা যায় যে উনি কতটা সাহসী মানুষ ছিলেন। সকালে উঠে উনি ওনার বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। আর এই ঘটনা বলার পর ওনার মা যে কি করতে পারেন এটা তো ধারণাই ছিল। তবে ওনার মা তাকে পিটুনি দেন নাই, এমনি বকাঝকা করেছিলেন, কারণ যেই ধরনের একটা সিচুয়েশন পার করে আসছে এখন আর তার মা তাকে আর পিটুনি দেন নাই, জাস্ট শুধু বকাঝকাই করে ওই সময়ের মতো উনি আর কিছু বলেন নাই। তবে ওনার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি বললেন যে তোকে বারবার বললাম যে আসরের নামাজের সময় তুই চলে আসবি, কিন্তু তুই কথাই শুনতে পারলি না, তুই এখন ওই একই রকম রয়ে গেলি। আর এদিকে রাতে যে ব্যাপারটা ঘটলো, সবাই কিন্তু এই ঘটনাটাকে ওনার সেই কবরস্থানের ঘটনা বা শ্মশানের ঘটনার সাথে টেনে আনেন নাই। সবাই চিন্তা করছেন যে রাতের বেলা ওই মাঠের ভিতর দিয়ে আসছে, অনেকেই তো রাতের বেলা এরকম মাঠের ভিতর দিয়ে আসতে ভয় পায়, হয়তোবা এমনটাই হয়েছে। ওই দিন উনি আর বাইরে বের হন নাই, দিনের বেলাও বের হন নাই, রাতের বেলাও বের হন নাই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন।
রাতে হঠাৎ ওনার রুম থেকে প্রচন্ড জোরে চিৎকার দেওয়ার আওয়াজ আসে। গত 2 রাতের মতো সবাই চিৎকার শুনে ওনার রুমে আসেন, গিয়ে দেখেন উনি রুমে নাই। ব্যাপার কি, উনি রুমে নাই কেন, কোথায় গেল? এদিকে দরজাও বন্ধ, তাহলে উনি গেল কই? মানে উনি চিৎকার দিয়েছেন, গিয়ে লোকজন গিয়ে দেখেন যে তার দরজা বন্ধ, দরজা ধাক্কাধাক্কি করছেন, একটা পরে জানালা দিয়ে দেখেন যে উনি রুমের ভিতরে নেই। কোথায় গেল? দরজা বন্ধ, উনি গেলটা কোথায়? সবাই ওই রাতে তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে বেশ কিছুটা দূরে গিয়ে দেখা যায় উনি পড়ে আছেন রাস্তার এক পাশেই, কিন্তু ওনার সেন্স নাই। সবাই ওনাকে ধরাধরি করে উঠিয়ে বাসায় নিয়ে আসে। সেই রাতে ওনার আর জ্ঞান আসে নাই। সকালে জ্ঞান আসলে ওনাকে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন যে উনি ঘুমিয়েছিলেন। ঘুমের ভিতরে উনি ফিল করেন কেউ ওনার রুমে আছে। উনি বুঝতে পারেন একজন না, 2টা অবয়ব ওনার রুমে আছে এবং 2টা অবয়ব কিছু একটা ব্যাপার নিয়ে তর্ক করছে। একটা পর্যায়ে ওই 2টা অবয়বকে উনি দেখে ফেলেন এবং চিৎকার দিয়ে উঠলে একটা অবয়ব ওনাকে টেনে নিয়ে যান। ঘরের ঠিক কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছেন এইটা উনি বুঝতে পারেন নাই। এতটা দ্রুত নিয়ে গেছে যে উনি কোন দিক দিয়ে গেছেন এইটা ওনার বোধগম্য হয়নি। এরপর ওনার কোনো কিছুই মনে নাই। এইবার ওনার ঘরের মানুষের টনক নড়ল ব্যাপারটা নিয়ে। ওনার সিদ্ধান্ত নিলেন ভালো কোনো হুজুর বা কবিরাজ আনবেন। সেদিনই ওনারা খুঁজতে বের হন, কিন্তু আশেপাশে তেমন ভালো কোনো কবিরাজ ওনারা পান নাই। ওই দিন গিয়ে রাত আসলো। সেদিন রাত্রে গনি মিয়াও আর ঘুমান নাই, আর পরিবারের সদস্যরাও ওনারা পালাক্রমে গনি মিয়াকে পাহারা দিচ্ছিলেন। পরের দিন গনি মিয়ার বাবা বের হয়েছেন কবিরাজের খোঁজে। প্রায় 2টা গ্রাম পরে একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়, তাও বিভিন্ন মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আর কি তার সন্ধান পাওয়া গিয়েছিল। কবিরাজকে ওনার বাবা সবকিছু বলেন, একেবারে শুরু থেকেই বলেন আর কি। ওই যে ওনার ছেলে যে রাতের বেলা কবরস্থানে গিয়ে যে সাপ মেরে ফেলেছিলেন, তারপর শ্মশানে গিয়ে বাজি ধরে লাল কাপড় আনতে গিয়েছিলেন, তারপর নানা বাড়ি থেকে ফেরত আসার সময় যে ঘটনা ঘটেছে, আর স্বপ্নে যা যা দেখছেন সব কথাই খুলে বলেন। শুনে কবিরাজ বলেন যে আমি শুনে যা আন্দাজ করতেছি ওনারা 2 জাতের 2টা জিন ধরছে। এই 2 জায়গার 2টা জিন যদি একবার ধরে এগুলো খুব জটিল আকার ধারণ করে। কবিরাজ বলেন যে আপনি দাঁড়ান, আমি আমার দরকারি জিনিসপত্র নিয়ে এখনই আপনার সাথে যাব, আজ রাতেই জিন হাজির করার চেষ্টা করব। এরপর কবিরাজকে নিয়ে এই গনি মিয়ার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে এসে কবিরাজ গনি মিয়াকে দেখেই বলেন যা আন্দাজ করছি তাই, দ্রুত আসন বসাতে হবে। কবিরাজ কিছু জিনিস জোগাড় করতে বলেন, যেমন কিছু কয়লা, কিছু শুকনো মাটি, কিছু লাল কাপড়ের টুকরো, এমন আরো বেশ কিছু জিনিস। এসব এনে দেওয়ার পর মাগরিবের নামাজের পর কবিরাজ আসনে বসেন গনি মিয়াকে বসার একটা গোল বৃত্তের ভেতরে। এরপর কবিরাজ বেশ কিছুক্ষণ মনে মনে কিছু পড়ে ওই জিনকে ডাকার চেষ্টা করেন। বেশ কিছু সময় পর এই গনি মিয়ার শরীর নড়াচড়া দিয়ে ওঠে। কবিরাজ বুঝতে পারলেন যে জিন এসে হাজির হয়েছে। উনি ওই জিনকে জিজ্ঞেস করলেন যে তোর নাম কি, আর তুই কি কারণে এই ছেলের পিছু লেগেছিস? তখন জিনটা বলে, এই বেটা কবিরাজ, তুই কেন এর পিছনে লেগেছিস? তুই ভালোই ভালোই এই ছেলের এখান থেকে ভাগ। আমি একা না, আরো একটা জিন ওর পিছনে লেগে আছে, যার সাথে প্রতিনিয়ত আমার তর্ক হয় একে মারা নিয়ে। কে এরে মারবে, কিভাবে মারবে এটা নিয়ে আমরা 2 জিনের মধ্যে তর্কাতর্কি করি। আর এই 2 জিনের মধ্যে আমরা প্রতিযোগিতা করছি বলেই এখন পর্যন্ত আমরা কেউই ওকে মারতে পারছি না। ও এখনো জীবিত আছে, না হলে ও বহু আগেই মারা যেত। এই কথা বলেই নাকি কবিরাজের বুক বরাবর ভয়ঙ্কর একটা লাথি মারে। কবিরাজ 7 থেকে 8 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। যে বৃত্তের মধ্যে বসেছিল ওই বৃত্ত থেকে বাইরে বেরিয়ে চলে যায়, মানে এত জোরে লাথিটা মেরেছে। আর এরপরই গনি মিয়ার শরীর ছেড়ে ওই জিনটা চলে যায়। কবিরাজ যে একটা লাথি খেয়েছে তার বুক বরাবর, মনে হচ্ছিল তার বুকের পাঁজর ভেঙে গিয়েছে বলে তার কাছে মনে হচ্ছিল, প্রচন্ড ব্যথা পেয়েছে। আসলে কবিরাজ যা আরো কিছু কথা জিজ্ঞেস করবে, আর একজনের বিষয় জিজ্ঞেস করবে, সে সুযোগই পায় নাই। কবিরাজ লাথি খেয়ে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে এই জিনের কর্মকাণ্ড দেখে। কারণ এই জিন আসছে, এসে কবিরাজের কোনো অনুমতি ছাড়াই আবার বেরিয়ে চলেও গেছে। কবিরাজ
এটা দেখে অবাক হয়েছেন। আর যাওয়ার সময় কবিরাজ আসনের জন্য যে কিছু জিনিস ব্যবহার করেছেন সেখান থেকে নাকি কিছু জিনিস নিয়েও গেছে। এই জিনিসটা খুবই ব্যতিক্রম, যে আসনের জন্য যে জিনিসগুলো রাখা হয় এগুলো কিন্তু নিয়ে যাওয়ার কথা না, কিন্তু ওই জিনটা এটাও নিয়ে গেছে। এটার জন্য মূলত কবিরাজ বেশি অবাক হয়েছেন এবং উনি বুঝেও গেছেন এটার সমাধান করা ওনার পক্ষে মোটেও সম্ভব হবে না। উনি সাথে সাথেই সোজা সাপটা বলে দিলেন যে গনি মিয়ার বিষয়ে, যে উনি এটা পারবেন না। আর এই যে জিনটা যে আসলো আর গেল, গনি মিয়ার শরীরে ঝাঁকুনি দেওয়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি। গনি মিয়া কিন্তু বেহুশ হয়েও পড়ে যান নাই। আমরা বিভিন্ন ঘটনায় দেখি না যে জিন চলে গেলে বেহুশ হয়ে পড়ে যায় সেই লোক, গনি মিয়া কিন্তু বেহুশ হন নাই। এই ব্যাপারটাও কবিরাজের কাছে বেশ অদ্ভুত লেগেছে। কবিরাজ যাওয়ার সময় বলে গেলেন যে চাঁদপুর শহরে একজন দরবেশ টাইপের লোক আছে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, তার কাছে যেতে। কবিরাজের কথা মতো পরের দিনই গনি মিয়ার পরিবার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে গনি মিয়াকে এবার সাথে নিয়েই রওনা দিয়েছিল। সেখানে যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। সেখানে গিয়ে অবশ্য ওই দরবেশ টাইপের লোককে খুঁজে পেতে বেশি সময় লাগে না, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেই ওনার খোঁজ পাওয়া গেল। গিয়ে দেখা গেল উনি একটা মসজিদে বসে জিকির করছেন। গিয়ে ওনাকে সালাম দেওয়ার পর উনি চোখ উপরে তুলে তাকালেন আর সালামের জবাব দিলেন। ওই দরবেশের বয়স 70 থেকে 80 বছরের মতো হবে বলে ওনারা আন্দাজ করেছিলেন। উনি ওনার কাছে আসার কারণ জিজ্ঞেস করলে ওনাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলা হয়। এমনকি ওই কবিরাজ যে আসছে সেটাও বলা হয়েছে। কবিরাজ জিন হাজির করার জন্য যখন প্রক্রিয়া করে, জিন এসে কি বলেছে, দুটা জিন আছে, তো সব কথাই আসলে এগুলো বলে দেওয়া হয় ওই দরবেশকে। তখন সব কথা শোনার পর ওই দরবেশ বলে, ঠিক আছে আজকে রাতটা অপেক্ষা করেন, কালকে দিনের বেলা আমি ইনশাল্লাহ জানাবো যে আসলে এই কাজটা আমি করতে পারবো কি পারবো না, বা এই কাজটা কি অবস্থায় আছে। তবে একটা শর্ত যদি বলি আমি আপনাদেরকে, যে সেটা মানতেই হবে। বলে যে ঠিক আছে, আপনার যে কোনো শর্ত মেনে নেব। কবিরাজ বলে দেন, আমি যদি যে শর্ত দেই আপনারা পারবেন না এই কথা বলা যাবে না, মেনে নিতে হবে, ওয়াদা করান। তখন ওনারা বলেন যে ঠিক আছে, আপনি যেটা বলেন আমরা সেটা মেনে নিব। কবিরাজ তো ফেল করলেন। দরবেশ তার শর্তের কথা বললেন। দরবেশ বললেন, আমি যদি বলি যে আমি করব না এই কাজটা, আপনারা দ্বিতীয়বার আমাকে অনুরোধ করতে পারবেন না, এটাই আমার শর্ত। দ্বিতীয়বার আমাকে অনুরোধ করাই যাবে না, সোজা চলে যাবেন, যেভাবে আসছেন ওভাবেই চলে যাবেন, এটাই আমার শর্ত। আমি যে কাজ করি না তো করি না। দরবেশের এই কথা শোনার পর গনি মিয়ার পরিবার থেকে বলা হলো, আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে আমরা রাজি। তখন ওই দরবেশ টাইপের হুজুর বললেন, আপনারা আজ রাতে মসজিদের এখানেই থাকেন, আপনাদেরকে আর কোথাও যে আমি রাখবো সে উপায় নাই আপাতত। এই কথা বলে ওই হুজুর ওনার রুমে চলে যান। যাওয়ার সময় ওই গনি মিয়াকে কিছুটা ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং বলে গেলেন যে তুমি সাবধানে থাকো রাতের বেলা। পরদিন সকালবেলা হুজুর ফজরের নামাজ পড়ে এসে ওনাদেরকে ডাকেন। রাতে তেমন কোনো সমস্যা নেই, ওনারা তো মসজিদে ছিলেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো তখন এই হুজুর বলেন গনি মিয়ার বাবাকে যে আপনার ছেলে এই গনি মিয়া, একে আসলে বাঁচানো যাবে কি যাবে না এটা এখনো সঠিকভাবে বলতে পারছি না। রাতে আমার শিষ্য প্রায় 7টা জিনকে পাঠিয়েছি, এর পিছনে কোন জিন পড়ে আছে, কেন বা পড়ে আছে এই খোঁজ খবর নিতে। আমার 7টা জিনের মধ্যে শুধু একজন খোঁজ নিতে পারছে, আর এর পিছনে জিন লাগার কারণও জানতে পারছে। আসলে এর পিছনে 2টা জিন লেগে আছে এটা ঠিক। একটা জিন কবরস্থানে থাকে, এরা সাধারণত ঘুল প্রজাতির জিন। আপনার ছেলে ওই রাতে কবরস্থানে যে সাপটা মারছে সেটা মূলত একটা জিন ছিল, আর এই জিনটা ছিল ঘুল প্রজাতির জিন। এ তার ভাই ওই কবরস্থানে থাকতো, আর ওর ভাই মূলত এই ছেলের পিছনে লেগে গেছে। আপনার ছেলেকে ওই সাপরূপী জিনটা কিন্তু বারবার ইশারা করে বুঝিয়েছে তাকে না মেরে চলে যেতে। ঘুল শ্রেণীর জিনেরা কিন্তু এইভাবে বলে না, ওরা খুব হিংস্র প্রজাতির হয়, কিন্তু ও কিন্তু বলেছে, কিন্তু আপনার ছেলে শোনে নাই, তাকে মেরে ফেলেছে। আর ওই সাপটাকে মারার জন্যই এই ভাই
প্রতিশোধ নিতেই গনি মিয়ার পিছনে লেগেছে। আর একটা জিন পিছনে লেগেছে, আপনার ছেলে বাজি ধরে শ্মশানে গিয়েছিল লাল কাপড় আনতে, সেখানে ধ্যান করছিল একটি হিন্দু জিন, সে একটা সাধক জিন। সেখানেও আপনার ছেলেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে চলে যাওয়ার জন্য বলেছে, কিন্তু আপনার ছেলে যায় নাই, উল্টো বেল গাছে উঠে ওই লাল কাপড় নিতে চেষ্টা করেছে, তাও টাকার জন্য, মাত্র 3টা টাকা। এতে ওই ধ্যান করতে বসা হিন্দু সাধক সন্ন্যাসী জিনের ধ্যানের অনেক ক্ষতি হয়েছে। এই জন্যই মূলত ওই হিন্দু জিন আপনার ছেলের পিছনে লেগেছে, আপনার ছেলেকে মেরে ফেলার জন্য। অবশ্য আরো আগেই মেরে ফেলতো। সমস্যা হচ্ছে কবরস্থানের ওই ঘুল জিন আর শ্মশানের ওই হিন্দু জিন, এই দুইটা সবসময় নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, কে মারবে, কে ছেলেটাকে নিয়ে যাবে। এই তর্কাতর্কির কারণেই আসলে এখনো তারা সিদ্ধান্তে আসতে পারে নাই, এই জন্য এখনো তাকে কেউ মারতে পারেনি। এখন আসি মূল কথায়। আমি চেষ্টা করব আপনার ছেলেকে এদের থেকে রক্ষা করার জন্য, জিনগুলোকে তাড়ানোর জন্য। যদি আমি 2টা জিনকে তাড়াতে পারি, তাহলে আপনার ছেলে ইনশাল্লাহ বেঁচে যাবে এদের হাত থেকে। আর যদি আমি একজনকে তাড়াতে পারি, আরেকজনকে তাড়াতে না পারি, তাহলে যাকে তাড়াতে পারবো না সেই জিন যে কোনো সময় আপনার ছেলেকে মেরে ফেলবে। কারণ তখন একটা জিন তো কারোর সাথে তর্ক করবে না, তার তর্ক করার যে সমস্ত ব্যাপারগুলো ছিল এখন তো সেটা নাই, কারণ ওর পিছনে তখন একটা জিনই পড়ে থাকবে, আর এই একটা জিনই আপনার ছেলেকে মেরে ফেলবে। আর যদি 2টার একটাকেও তাড়াতে না পারি, তাহলে এই 2জন যে কোনো সময় সুযোগ বুঝে আপনার ছেলেকে মেরে ফেলবে, যার যেটা সুবিধা হয়। এটা তো এখনো তর্কাতর্কি করছে, কিন্তু এটা তো খুব বেশি দিন চলবে না, একটা সময় এসে কেউ না কেউ আপনার ছেলেকে মেরে ফেলবেই। এটাই হচ্ছে বাস্তবতা। আর 2টা জিনকে তাড়ানো এটা খুবই কঠিন একটা কাজ। এই 2টা জিন সম্পূর্ণ 2 প্রজাতির, সম্পূর্ণরূপে 2 প্রজাতির। একটা হিন্দু সাধক সন্ন্যাসী টাইপের জিন, সেটা দীর্ঘদিনের একটা সাধনা করতে করতে ওই সময় এসে ভয়ঙ্কর ধরনের ব্যাঘাত আপনার ছেলের দ্বারা হয়েছে তার সাধনার, যার কারণে তার দীর্ঘদিনের সাধনা পুরোটাই জলে চলে গেছে। এই জন্য কোনোভাবেই আপনার ছেলেকে ছাড়বে না। এমনটা না যে সে একদিনে সাধনা করতেছে বা একদিনে কোনো কিছু করতেছে, বা ওই সময় সামান্যতম কোনো একটা বিরক্ত সে বোধ করেছে, বিষয়টা এরকম না। এই জন্য বিষয়টা অত্যন্ত জটিল। আর ঘুল শ্রেণীর জিনদেরকে সহজে বোঝানো যায় না। তারপর আমি চেষ্টা করব, আল্লাহ তাআলা দেখা যাক কি করেন। আর এদের সাথে তর্কাতর্কি করে খুব একটা লাভ হয় না, এতে করে যিনি এই কাজ করতে যাবেন তারও প্রাণ চলে যেতে পারে। আর ঘুল শ্রেণীর যে জিনটা, এই জিনটা আমার পাঠানো জিনকে সতর্ক করে বলেছে যে তার জানের বদলে জান চাই, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ চাই। যদি এই কাজে বাধা দেওয়া হয়, তাহলে গনি মিয়ার পরিবারদেরকেও পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। এখন তো শুধু গনি মিয়াকে মেরেই সে ক্ষান্ত হবে, কিন্তু যদি বারবার বাধা দেওয়া হয়, তাহলে গনি মিয়ার পরিবারও নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এমন বিষয়গুলো যখন হুজুর বললেন, এসব শুনে গনি মিয়ার পরিবার তো খুবই চিন্তায় পড়ে গেলেন। সব দিক দিয়েই বিপদ। গনি মিয়ার বাবা আসলে ভেবে পাচ্ছিলেন না যে কি করবেন, ছেলেটাকে কিভাবে বাঁচাবেন। এক পর্যায়ে গনি মিয়া বললেন, হুজুর আপনি চেষ্টা করেন, হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার অতিরিক্ত সাহসগিরি দেখাতে গিয়েই আমি আমার নিজের বিপদ ডেকে এনেছি, তাই আমার কারণে আমার পরিবার বিপদে পড়ুক, আমি নতুন করে আর সেটা চাই না। আমি মরে গেলেও আমার কোনো আফসোস নাই। হুজুর গনি মিয়ার বাবার দিকে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি অনুমতি দেন আমি শুরু করি। গনি মিয়ার বাবা বললেন যে জি হুজুর, আমি অনুমতি দিলাম। গনি মিয়াকে বললেন যে গনি মিয়া আমি শুরু করব। গনি মিয়া অনুমতি দিলেন, কারণ গনি মিয়ার বয়স 26, 27, 28 বছর ওই সময়, সে তো ছোট না। সবার কাছ থেকে অনুমতি নিয়ে সন্ধ্যার পর, অর্থাৎ মাগরিবের নামাজের পর 2টো জিনকে একসাথে ডাকেন। প্রায় 2 ঘন্টা পর 2টা জিন একসাথে হাজির হয় গনি মিয়ার শরীরে। হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা কে কোনজন বলো, আমি জানি তোমরা 2জনই আছো এখানে। এরপর শ্মশানের মধ্যে থাকা জিনটা বলে, আমার নাম রামনাথ, এই ছেলে আমার ধ্যানের অনেক বড় ক্ষতি করেছে, আমি একে মেরেই ছাড়বো। আপনিও সেই বিষয়টা জানেন এবং আপনি জেনে বুঝেই আমাদেরকে ডেকেছেন। আপনি যে তথ্য নিয়েছেন আমার সম্পর্কে সেটাও আমি জানি।
হুজুর বললেন কিসের বিনিময়ে? ওর পিছু ছেড়ে দেবে। জিনটা কোন রকম তর্ক না করে বলল একটা উপায় আছে ওর পিছু ছাড়ার। হুজুর বললেন কি সেটা বলো। জিনটা উত্তর দিল, আমি এখন চলে যাওয়ার পর তুমি আর কখনোই জিন তাড়ানোর কাজ করতে পারবা না। যদি করো তাহলে তোমার পরবর্তী বংশ এটার জন্য ভুগবে। হুজুর কিছুক্ষণ চিন্তা করে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাওয়ার পর আর আমি কবিরাজি করব না, বিশেষ করে জিন তাড়ানোর কাজ আমি করব না, কথা দিলাম। হুজুর এই কথা শুনে ওই জিনটা চলে গেল। আসলে ব্যাপারটা হলো ওই জিনটা হুজুরকে বোকা বানিয়েছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এরপর হুজুর যখন গনিমিয়া শরীরে থাকা কবরস্থানের ওই ঘুল প্রজাতির জিনকে জিজ্ঞেস করেন, তুই বেটা কিসের বিনিময়ে যাবি? তখন ওই জিন হুজুরকে বলে উঠলেন, কিরে হুজুর, মাত্র কথা দিয়েই ভুলে গেলি? তুই না বললি ওই রামনাথ জিনকে যে তাকে তাড়ানোর পর তুই আর এই জিন তাড়ানোর কাজ করবি না? তাহলে ও চলে যাওয়ার পর এখন আমাকে তাড়ানোর কথা কিভাবে চিন্তা করলি? এই কথা শোনার সাথে সাথে হুজুর তো পুরাই স্তম্ভিত হয়ে গেলেন। আসলে এরা দুজন যুক্তি করে এখানে এসেছে, এখানে হুজুরকে বোকা বানিয়েছে আর গনিমিয়াকে মারার রাস্তা পুরোপুরি পরিষ্কার করে গেছে। হুজুরকে ওই ঘুল জিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলে উঠল, তোদের এই ভুলে যাওয়ার স্বভাব তোদের ইনসান জাতির জন্মের পর থেকেই আছে, এটা নতুন কিছু না। তুই যদি তোর পরবর্তী বংশধরদের জন্য মায়া থাকে তাহলে তুই যে ভুলটা করছিস আমরা ভুলে যাব। তুই এক্ষুনি থেমে যা, আগাবি না। তুই কিন্তু কথা দিছিস মাত্রই, বুঝিস কিন্তু রামনাথ চলে যাওয়ার পর তুই আমাকে তাড়ানোর জন্য কাজ শুরু করছিস। ধরে নে ভুলে গেলাম, তোর এই ভুলটা মাফ করে দিলাম, এখন একদম থেমে যা, আর এক চুল লাগাবি না। হুজুর স্তম্ভিত হয়ে যায়, কি সর্বনাশ, এরা এইভাবে আমাকে বোকা বানালো। হুজুর যেহেতু কথা দিয়েছেন কি করবেন, থেমে যান। ওই সময় হুজুরের সামনে থেকেই নাকি গনিমিয়াকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়, অথচ কে টেনে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। গনিমিয়ার শরীরের ভেতরে থাকা জিনটাই অদৃশ্যভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হলো হ্যাচকা টানে, মানে এমন টান দিয়েছে চোখের সামনেই তাকে মনে হলো যে 20-30 হাত দূরে নিয়ে ফেলেছে। তখন সবাই দৌড়ে গনিমিয়ার কাছে যখন যায় সবাই বুঝতে পারলো যে সব শেষ হয়ে গেছে, গনিমিয়া মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। হুজুর উনি এই দুই জিনের কারসাজিতে এমন ভাবে বোকা বনে গেছেন যেটা ওনার দীর্ঘ জীবনে এটা একটা প্রথম অভিজ্ঞতা ছিল। হুজুর উনি বলেন যে উনিও বুঝতে পারেন নাই যে আসলে ওরা কি ধরনের একটা কারসাজি এবং এমন একটা শর্ত দিয়েছেন, এই শর্ত আসলে এমন ভাবে বুমেরাং হয়ে তার দিকে ফেরত আসবে এটা ওনার কোনোভাবেই বোধগম্য হয়নি, কথার পেঁচে ফেলে দিয়েছে। হুজুর বলেন যে আসলে আমার কিছুই করা ছিল না। উনি আসলে এই চালাকিটা ধরতে পারেন না, এই জন্য আফসোস করেন। এরপর গনিমিয়ার লাশ নিয়ে আসা হয় বাড়িতে দাফন করার জন্য, দাফন করা হয়। মৃত্যুর মাধ্যমেই এই ঘটনার সমাপ্তি ঘটে। এরপরে অবশ্য ওনার পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। এটাই ছিল ঘটনা। আর বুলবুল মিয়া, গনি মিয়ার ছোট ভাই, উনি নিজেই এই ঘটনার একজন সাক্ষী। এখনো ওনার এলাকার অনেকেই এই ঘটনাটি জানেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কি ধরনের যুক্তি করে এই রামনাথ জিন আর ওই ঘুল জিনটা এসেছিল। এই ধরনের চিন্তা, এই ধরনের পরামর্শ তারা তাদের মতো করে করে এসেছে, এটা আসলে চিন্তাই ছিল না হুজুরের, অথচ ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা ছিল জিন তাড়ানোর বিষয়ে। উনি বুঝতে পারেন নাই যে কথার প্যাচে ফেলে দিয়ে কি একটা বিপদে পড়ে গেছেন উনি। আর গনি মিয়াকেও যে মারবেই এটা ওরা একদম কনফার্ম ছিল। শেষে এসে আসলে ওরা চিন্তা করেছিল যে কেউ একজন যদি আমরা চলেও যাই, একজন গেলে আরেকজন তো মারবেই, ও তো মরবেই, দুইবার তো আর মরবে না, যেহেতু হুজুরের কাছে গেছে তো সেটাই হোক, কারো হাতে ও মরুক। ওই রকম একটা পরিকল্পনা করেই হুজুরকে প্যাচে ফেলে দিয়েছিল। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে অতিরিক্ত সাহস কখনোই ভালো না। বিভিন্ন সময় আমরা ঘটনার মধ্যে বলি রাতের বেলা
কোনো প্রাণীকে বিনা কারণে আঘাত করবেন না। আপনাদের মনে আছে যে হারুন মৌলানার ঘটনাটা, আর সেই ঘটনা কি হয়েছিল? হারুন মৌলানা কিন্তু ইচ্ছাকৃতভাবে, উনি বুঝতে পেরেছেন এটা জিন, তারপরেও হত্যা করেছিলেন। উনি আজও জিনেদের কারাগারে বন্দী আছেন। ওনার ডেড বডি যখন ফেরত আসবে তখন বোঝা যাবে উনি মারা গেছেন, তাছাড়া ধরে নিতে হবে উনি জীবিত আছেন। কারণ হারুন মৌলানার মেয়ে, উনি জীবিত আছেন, ওনাদের কাছেই তার ডেড বডি হস্তান্তর করবে, কিন্তু সেটা এখনো হয়নি। রাতের বেলা বিনা কারণে কোনো প্রাণীকে আঘাত করা এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা যারা জানি যে এগুলো করা যাবে না, তারপরও যদি করে বসি, এটা তো আসলে ক্ষমার অযোগ্য। তারপর মানুষের ভুল হতে পারে, ভুলের কাফারাও রয়েছে, তবে সেটা অতি দ্রুত করতে হয়। ভুল হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে তাদের সাথে কথাবার্তা বলে মিউচুয়ালি অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো হেলাফেলা করা উচিত নয়। আমাদেরকে যথাসাধ্য সতর্ক থাকতে হবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রবি ভাই, ইব্রাহিম খলিল ভাই,